আচ্ছা, লাইভ শুরু হয়ে গেছে বোধহয়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম তাজরিন ইসলাম তন্নি। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি বর্তমানে। আজকে আমাদের পেজ থেকে লাইভটিতে যাওয়ার যে উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে আসলে করোনার এই পরিস্থিতিতে আগামী 2 দিন পরেই আমাদের যে বাজেটটি আসতে যাচ্ছে সেই বাজেটটি নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আমরা জানতে চাই যে তরুণ প্রজন্ম কি ভাবছে, আমরা দেখতে চাই আসলে কোন জিনিসগুলোর উপরে আমাদের আসলে গুরুত্ব দেওয়া উচিত এবং এই পরিস্থিতি এই মহামারী মোকাবেলায় আসলে যথেষ্ট প্রস্তুতি বাংলাদেশের রয়েছে কিনা বা কি করা উচিত, কি করা যেতে পারে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলোয় নজর দেওয়া উচিত সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব বাজেটটি নিয়ে আমাদের আসলে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের অফিসিয়াল ফেসবুক পেজে। আশা করি আপনাদের যার যে মতামত বা মন্তব্য বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের এই লাইভটিতে আসলে অংশগ্রহণ করছেন আমাদের অধ্যাপক আনু মোহাম্মদ স্যার আছেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তৌফিকুল ইসলাম খান স্যার আছেন, সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ। ইকবাল হাসান স্যার আছেন, সিনিয়র করেসপন্ডেন্ট, চ্যানেল 24। কৌশিক আজাদ প্রণয় ভাই আছেন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। এবং এছাড়া আছেন গালিব ইবনে আনোয়ারুল আজিম ভাই, আমাদের সবার প্রিয় বিতার্কিক, উন্নয়ন গবেষক এবং সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এই সেশনটি পরিচালনা বা সঞ্চালনার দায়িত্বে আছেন জেউডিওর সাবেক সভাপতি এবং ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের বিজনেস অ্যানালিস্ট নুরি আলম ভাই। আমি আসলে আর বেশি সময় নেব না, আমি আশা করব আপনারা সবাই বাজেটের যে অধিবেশনটি সেটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এই পুরো সেশনটি পরিচালনা করছেন ফারহান আঞ্জুম করিম, বিতার্কিক জেউডিও, পেছন থেকে টেকনিক্যাল সাপোর্ট গুলি তিনি দিচ্ছেন। তো আমি আর থাকছি না, সবাইকে শুভেচ্ছা। আমি ফারহান আঞ্জুম করিমকে অনুরোধ জানাচ্ছি বাকি সবাইকে স্ক্রিনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি জিওডিও সংলাপের প্রথম পর্বে। জিওডিও সংলাপের প্রথম পর্বে আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেট ভাবনা, প্রেক্ষিত করোনা মহামারী। ইতিমধ্যে আপনারা আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনায় যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন, অতিথিদের পরিচয় জেনে গিয়েছেন। আমি অতিথিদেরকে অনেক ধন্যবাদ জানাবো বিভিন্ন স্থান থেকে যুক্ত হওয়ার জন্য। আসলে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে এখন এসে দাঁড়িয়েছি যেখানে জীবন এবং জীবিকা মুখোমুখি। প্রশ্ন দাঁড়িয়েছে, জীবন আগে নাকি জীবিকা আগে? যদি জীবন আগে হয় তাহলে জীবিকাবিহীন জীবন আসলে কতদিন চলবে? আর যদি জীবিকা আগে হয় তাহলে যদি আমি জীবিকার পেছনে ছুটি তাহলে আমার যদি জীবন না থাকে সেই জীবিকা দিয়ে কি হবে? এই যখন পরিস্থিতি, তখন আসলে আমাদের রাষ্ট্রীয় যে বাজেট, অর্থাৎ রাষ্ট্র মানুষের জীবন জীবিকার জন্য যে পরিকল্পনা দেয়, সেই পরিকল্পনাটি আসছে আজ থেকে মাত্র একদিন পর, অর্থাৎ আমাদের বাজেট আসে 11ই জুন। এই বাজেট নিয়ে আজকে আমাদের বাজেটের বিভিন্ন দিক নিয়ে আমাদের আজকে আলোচনা করব আমরা। আমন্ত্রিত অতিথিদের পরিচয় আপনারা জেনে গিয়েছেন। আমরা পরবর্তীতে এক এক করে অনেকের কাছে যাব। প্রথম আমরা আনু মোহাম্মদ স্যারের কাছে যেতে চাই। স্যার, বাস্তবতাটি আসলে অনেকটা এরকম যে মোটামুটি সব শ্রেণী পেশার মানুষই এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। ব্যবসায়ীদের অনিশ্চয়তা হচ্ছে তার ব্যবসায় স্থবিরতা, চাকরিজীবী যিনি তার অনিশ্চয়তা হচ্ছে তার চাকরিটি কতদিন টিকবে এটা নিয়ে অনিশ্চয়তা, শ্রমিকের অনিশ্চয়তা বেতন নিয়ে, কৃষক অনিশ্চয়তা রয়েছে যে তার উৎপাদিত কৃষি পণ্য সঠিক দামটি পাবে কিনা বা সরবরাহ ব্যবস্থা কি হবে সেটি নিয়ে। আপনার কাছে আমার জানতে চাওয়া যে বাজেটে কি এমন কিছু দেওয়া যায় কিনা বা এমন কিছু থাকা উচিত কিনা যেটি এই যে সর্বস্তরের মানুষের যে অনিশ্চয়তা সেটিকে কিছুটা হলেও কমাতে পারে? জনাব আনু মোহাম্মদ স্যার। সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে বাজেট হচ্ছে এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না, এটা সবাই বোঝার কথা। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, সারা বিশ্বব্যাপী যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে একই নিয়মে একই ধরনের বাজেট উপস্থাপন করা বা বাজেট বরাদ্দ নিয়ে আগে যেভাবে হয়েছে, আগের বছরগুলোতে যেভাবে সরকার চিন্তা ভাবনা করেছে বা অগ্রাধিকার যেভাবে নির্ধারণ করেছে, এই করোনা পরিস্থিতির মধ্যেও ঠিক সেরকমই হবে, এটা একটা অচিন্তনীয় ব্যাপার।
একটা যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ বুঝবেন যে এই যে বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা আছি তাতে অনেক কিছু নতুন করে ভাবা উচিত এবং অগ্রাধিকারের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসা উচিত। তো সেই রকম একটা পরিস্থিতিতে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার 11ই জুন যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন সেগুলোর ধরন, সেটার কাঠামো এবং সেটার যে অগ্রাধিকার সেগুলো আগের বছরগুলোতে যেভাবে হয়েছে তার সাথে তেমন কোনো পার্থক্য নেই। আসলে আমার যে মত ছিল, আমি যেটা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে বর্তমানে বিশেষ পরিস্থিতিতে আসলে 11ই জুন পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করাই উচিত ছিল না। সরকারের উচিত যেটা ছিল যে এই সময় এই জুন থেকে ডিসেম্বর পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করা এবং এখন যে জরুরি কাজগুলো সেই জরুরি কাজগুলো করা। যেমন বাংলাদেশে করোনা মোকাবেলার জন্য সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, কোথাও কোথাও লকডাউন করেছে, কিন্তু লকডাউন যে কোনো কার্যকর হয়নি সেটা আমরা সবাই জানি। এবং লকডাউন কার্যকর না হওয়ার পরে সরকার এখন ছুটি শেষ করে একটা স্বাভাবিক পরিস্থিতি যাচ্ছে, আবার কয়দিন পরে আবার বিভিন্ন জোন এলাকায় ভাগ করছে। কোনো সিদ্ধান্তের কোনো ধারাবাহিকতা কিংবা সিদ্ধান্ত বাস্তবায়ন কেন হচ্ছে না সেটার পর্যালোচনা, সমস্যা কোথায় হচ্ছে সেটার অনুধাবনের চেষ্টা করা, এটার অনুপস্থিতিটাই সমস্যায় তৈরি হয়েছে। লকডাউন যে অকার্যকর হয়েছে, যার কারণে করোনা আরো বিস্তৃত হয়েছে, বাংলাদেশে ভাইরাসটা আরো বিস্তৃত হয়েছে, সংক্রমণের হার অনেক বেড়েছে। যেমন মে মাসের 4 তারিখে সংক্রমণের সংখ্যা ছিল 10,000, আর এই জুন মাসের 7-8 তারিখের মধ্যে এটা 60,000 65,000 পার হয়েছে। মানে এক মাসের মধ্যে প্রায় 5 গুণ বেশি বেড়েছে। এই যে লকডাউন অকার্যকর হওয়ার প্রধান কারণ হচ্ছে বিশাল জনসংখ্যা যারা ঘরে থাকবে তাদের অনেকের ঘর নাই এবং ঘরে থাকতে গেলে তাদের যে খাদ্য লাগবে সেই খাদ্য নেই। সুতরাং যাদেরকে ঘরে থাকতে বলা হবে তাদের যদি থাকার ব্যবস্থা না থাকে, তাদের যদি থাকার খাওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে যে লকডাউন কার্যকর হবে না এটা বোঝার জন্য খুব পণ্ডিত হওয়ার দরকার নেই। এটা বুঝেই সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। সেই জন্য লকডাউনের আগে দরকার ছিল খাদ্য নিরাপত্তা এবং আশ্রয়ের ব্যবস্থা করা। সেটা আমি মনে করি যে এইবারের বাজেটে যে আগামী 6 মাসের জন্য এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা এবং সার্বজনীন স্বাস্থ্য সেবা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা তো উন্নয়নের মহাসড়কের কথা শুনি অনেক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম যে জায়গাটা, যে মানুষের স্বাস্থ্য সেবার যে সুযোগ, সেটা বাংলাদেশে ভয়ঙ্কর রকম ভাবে অনুপস্থিত। স্যার, আপনি যে অন্তর্বর্তীকালীন বাজেটের কথা বলছেন সেটির আসলে রূপরেখাটি কেমন হতো বা কেমন? সেটার কথাই বলছি যে অন্তর্বর্তীকালীন বাজেটে মূল গুরুত্বটা দেওয়া দরকার ছিল যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে সেটার পুনরুদ্ধার এবং খাদ্য নিরাপত্তায় যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, মানে তাদেরকে কোন রকম খাদ্য সাপোর্ট, আমরা প্যাকেজ যেগুলো দেখলাম বাংলাদেশ সরকারের যেসব প্যাকেজ, সেই প্যাকেজগুলো অন্য বহু দেশ এই করোনা কালে প্যাকেজ ঘোষণা করেছে এবং প্যাকেজের প্রথম প্যাকেজই প্রায় সব দেশের প্রথম প্যাকেজ, বাংলাদেশ ছাড়া প্রায় সব দেশেরই প্রথম প্যাকেজ ছিল যে যারা কর্মহীন হবে, যাদের অনাহারের সমস্যা হতে পারে তাদেরকে সাপোর্ট দেয়। বাংলাদেশ কিন্তু অনেক পরে গিয়ে তাদেরকে ত্রাণের কথা বলেছে এবং সেই এককালীন ত্রাণ এবং টাকা পাঠানোর যে সমস্ত কর্মসূচি তার মধ্যে অনেক দুর্নীতি হয়েছে এবং সেটা সকল পুরো বাজেটের মধ্যে ডাইরেক্টলি গরিবদের বা অনাহারী মানুষদের কাছে যাবে যে টাকা বা খাদ্য, সেটা যদি কোনো দুর্নীতি না হয় তারপরেও সেটা 2%-এর বেশি আমরা হিসাব করে দিই, তাইলে কোনো অগ্রাধিকারই পায়নি। তো তার ফলে কর্মহীনতা এবং অনাহার, আর তার সাথে হচ্ছে স্বাস্থ্য সংকট, এইটা নিয়ে যে কয়েক কোটি মানুষ এখন বিপর্যস্ত অবস্থা, তাদেরকে প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে তাদেরকে দাঁড় করানো এবং এই দুর্যোগ মোকাবেলার জন্য যে প্রাথমিক ব্যবস্থাপনা, সেইটার জন্য একটা জরুরি ভিত্তিক অন্তর্বর্তীকালীন বাজেট, সেটা ছিল আমি মনে করেছিলাম যে সেভাবেই অগ্রসর হবে এবং আগামী বছরে অর্থ বছরেরও একটা পরিবর্তন হবে বলে আমি ধারণা করেছিলাম বা আমার প্রস্তাব ছিল। স্যার, আপনি যে মানুষের কর্মহীন হওয়ার কথা বলছেন, আমরা কয়েকটি গবেষণা দেখেছি প্রায় 3 কোটি মানুষ কর্মহীন হয়ে পড়ছে, আরো 5 কোটি মানুষ তাদের অর্থনৈতিক শ্রেণী পরিচয় সেটি হারাচ্ছে। আসলে এখন কোন উদ্যোগটি আসলে এই জিনিসটির সংকটটিকে আরো গভীরে ঠেলে দিবে না আপনি মনে করছেন? এটা ধরেন বাংলাদেশে সরকারের হিসাবে প্রায় 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে। আসলে এই হিসাবের মধ্যেও যথেষ্ট সমস্যা আছে বলে আমি মনে করি। তো সরকারের হিসাবও যদি দেখি তো 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে, আর প্রান্তিক মানে ঝুলে আছে একদম দারিদ্র্য সীমার
সীমার রেখার উপরে আছে, রেখার একটু উপরে ছিল, এরকমই আরো 4 কোটি মানুষ। মানে 8 কোটি মানুষ আসলে আসলে মানে যদি আমি মার্জিনাল এবং যারা রিয়েল পুয়ার সরকারের হিসাবে, তাতে 8 কোটি মানুষ। এবং এখন এর বাইরেও যারা আছে, বিভিন্ন পেশায় যারা নিযুক্ত কিংবা ছোট ব্যবসার সঙ্গে যারা জড়িত, সবগুলি যদি ধরি আমরা, তাহলে আয় এবং খাদ্যের অনিশ্চয়তা প্রায় 12 কোটি মানুষ। এই 12 কোটি মানুষকে যদি নাও করা যায়, একেবারে যাদের কোনো রকম সেভিংস নাই, যাদের ঘরে কোনো খাদ্য মজুত নাই, এই ধরনের মানুষের সংখ্যা যদি আমরা ধরি, কমপক্ষে 4 কোটি মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা দরকার ছিল। এবং সেই জরুরি খাদ্য সহায়তা সরকার প্রথম প্যাকেজে ঘোষণা করা দরকার ছিল, এবং তাদের জন্য মাসে একটা নির্ধারিত খাদ্য এবং টাকা দেওয়ার প্রস্তাব ঘোষণা করা দরকার ছিল। এটা টাকার অভাব কিংবা অন্যান্য এই সমস্ত কোনো যুক্তি না, এগুলোর উত্তর আছে আমাদের কাছে যে কিভাবে এটা করা সম্ভব ছিল। সরকারের প্রায়োরিটির মধ্যে এটা পড়ে। তো তার ফলে এইটা না হওয়ার ফলে লকডাউনও কার্যকর হয়নি এবং বিশাল সংখ্যক মানুষ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে। তার সাথে যোগ হয়েছে বিভিন্ন ধরনের ছাঁটাই, তার সাথে যোগ হয়েছে বিভিন্ন ধরনের যে কর্ম সুযোগ। বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, তারা নিজে নিজে কাজ খুঁজে খুঁজে দিনের আয় দিনে, কাজ না থাকলে খাওয়া নাই, এরকম একটা অবস্থার মধ্যেই বেশিরভাগ মানুষ। তো সেইখানে তাদের এই কাজ যখন চলে গেল এবং এরকম একটা বড় সংকট আসে, তখন তাদের বিষয়টাকে হিসাবে এনেই তো সামগ্রিক পরিকল্পনা করা যায়। আসলে সরকারের যেটা হয়েছে, করোনার মোকাবেলার জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থাটাও একটা ভয়ঙ্কর রকম নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সমন্বয়হীনতার শিকার হয়েছে। আর এই জনগণকে এটার মধ্যে কিভাবে রক্ষা করা যাবে সেটার ব্যাপারটা একেবারেই মনোযোগের মধ্যে সরকারের ছিল না। তার ফলে আজকে আমরা যে সংকট হওয়ার কথা না, আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি যে সংক্রমণের সংখ্যা অনেক দেশের তুলনায় কম, কিন্তু সংক্রমণ যত হয়েছে তার তুলনায় মানুষের সাফারিংটা হচ্ছে অনেক বেশি সংখ্যক মানুষ অনেক দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। এবং আজকে করোনার চিকিৎসা তো নাই, করোনা ছাড়াও মানুষের যে সমস্ত অসুখ বিসুখ আছে সেটা নিয়েও মানুষ এখন বিনা চিকিৎসায় মারা যাওয়ার মতো অবস্থা। সেই কারণেই দায়িত্বশীল ভূমিকা হতে পারত যে আগামী 6 মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করে জরুরি ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করা, এবং সামনের বাজেটটা হওয়া উচিত ছিল পুরো জিনিসটার একটা পরিবর্তন মানে হচ্ছে প্রধান পরিবর্তন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সমস্ত প্রকল্প বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, বাতাস, পানি, নদী, নালা, খাল, বিল, বন বিনাশ করে মানুষ মানে একটা পাবলিক হেলথ কেয়ার সিস্টেম যেটা বাংলাদেশে নাই, সেটাকে দাঁড় করানো, আর পাশাপাশি হচ্ছে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, তার মধ্যে পূর্ণ রেশনিংটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। তার মানে প্রাণ বিনাশী বা স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন প্রকল্প বাদ দিয়ে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং পূর্ণ রেশনিং সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এইটাকে মূল রেখে অন্তর্বর্তীকালীন বাজেটের পরে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা উচিত। ধন্যবাদ স্যার। স্যার, অন্তর্বর্তীকালীন বাজেটের কথা বললেন। আমাদের সাথে এইমাত্র যোগ দিয়েছেন ইকবাল হাসান, জনাব ইকবাল হাসান, সিনিয়র করেসপন্ডেন্ট চ্যানেল 24। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুনছিলাম আনু মোহাম্মদ স্যারের। স্যার অন্তর্বর্তীকালীন বাজেটের উপর জোর দিয়েছিলেন। এবার আমরা যাচ্ছি জনাব তৌফিকুল ইসলামের কাছে। জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারের বাজেটের আকার আমাদের 5,66,000 কোটি টাকা, যেটি আমাদের জিডিপির প্রায় 18%। বর্তমান বাস্তবতায় বাজেটের এই আকারটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। আর সম্পূরক দুটি বিষয় জানতে চাইবো। একটি হচ্ছে যে বিশাল এই ঘাটতি বাজেটে, যেই ঘাটতিটি আমরা নিরূপণ করছি প্রস্তাবিত 1,45,369 কোটি টাকার, সেই ঘাটতি বাজেটে 30,000 কোটি টাকা আদায়ের কথা বলা হচ্ছে, সেখানে সঞ্চয়পত্র এবং অন্যান্য মাধ্যমে। বর্তমান বাস্তবতা এটি আদৌ সম্ভব কিনা এটি একটু বলবেন। আর ব্যক্তিগত আয়ের যে করসীমা, সেটিকে আসলে আমাদের যেই 2,50,000 টাকা, সেটি থেকে বাড়ানোর প্রয়োজন আছে কিনা এই মুহূর্তে, এই তিনটি বিষয় আপনার কাছে জানতে চাইব। আচ্ছা, আমি ধন্যবাদ। যেটা বড় বিষয় সেটা হলো যে আমরা বলেছি আর কি, যে আপনি যেটা দিয়ে শুরু করেছেন, আমি একটু সেটা সম্পর্কে একটু 1 মিনিট বলি।
আমি মনে করি যে এই যে জীবন এবং জীবিকার যেই কথাটি আপনি দিয়ে শুরু করলেন, কারণ বাজেটটা সেই পরিপ্রেক্ষিতে হয়তো তৈরি হচ্ছে। কারণ বাজেট আমরা যখন পর্যালোচনা করি বা এটার আকার দেখি, এটার কোথা থেকে আমি কেন ঋণ করব এটা দেখি, তখন এটার একটা সবচেয়ে বড় বিষয় হলো যে এটার অনুমিতিটা কি। এই জীবন এবং জীবিকার এই বিতর্ককে আমি একটা ভ্রান্ত বিতর্ক বলে মনে করি। ভ্রান্ত বিতর্ক মনে করি এই কারণে, কারণ আমরা যারা অর্থনীতির ছাত্র, আমরা যখন থিওরি পড়ি তখন আমরা বলি যে একটা নেসেসারি কন্ডিশন থাকে আর একটা থাকে হলো সাফিসিয়েন্ট কন্ডিশন। জীবন হলো নেসেসারি কন্ডিশন, নেসেসারি কন্ডিশনকে বাদ দিয়ে তো আপনি সাফিসিয়েন্ট কন্ডিশন করতে পারবেন। তো দ্বিতীয় বিষয় হলো যে আপনি বাজেটের আকারের বলেছেন। দেখেন, বাজেটের আকার নিয়ে আমার মনে হয় যে এই গত 8-10 বছরের যদি একটা অভিজ্ঞতা থেকে বলি, আমার কাছে মনে হয় যে এটা একটা অপ্রয়োজনীয় আলোচনা। অপ্রয়োজনীয় আলোচনা এই কারণে, কারণ যেই বরাদ্দ দেওয়া হয় এগুলো খরচ হয় না। এটা যে খরচ হবে না, এটা যিনি বাজেট প্রস্তাব করছেন, যিনি পেশ করছেন এবং যারা এটাকে পর্যালোচনা করছেন, এই 3 গ্রুপই এটা জানে। এটা হয়তো অনেক সাধারণ জানে, কিন্তু আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, কিন্তু আমরা যদি ডেভেলপিং নেশনগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু জিডিপির যে আকার, সেই আকারের তুলনায় বাংলাদেশের বাজেটের আকার কমই তুলনামূলক। সেক্ষেত্রে তারপরও কেন আমরা খরচ করতে পারছি না? সেটাই তো আমি বলছি যে আপনার তো মানে এইটা হলো যে বাজেটের আকার এই জন্য তো বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো যে আপনি আসলে বরাদ্দটা কোথায় দিচ্ছেন এবং এটাকে যথেষ্ট পরিমাণে দিচ্ছেন কিনা এবং সেটাকে ব্যবহার করা হচ্ছে কিনা। এবং তারপরেও আবার বাংলাদেশে তো একটা সবচাইতে বড় চিন্তার জায়গা হলো যে আসলে ওইটা কিভাবে ব্যবহার হচ্ছে, মানে টাকা খরচ হলে যে ব্যবহার হচ্ছে তা তো না। তো এই 3টা মানে বিষয়কে চিন্তা ব্যতি রেখে এই বাজেটের আকার নিয়ে আলোচনা আসলে ঠিক না। মানে এটাকে আমরা প্রয়োজন হবে কিনা জানি না। দ্বিতীয় হলো যে প্রয়োজনের তুলনায়, এটা তো যেটা বলছিলাম যে এই বছরের বাজেটের কথা যদি বলেন, এই বছর একটা ভিন্ন বছর, এটা প্রতি বছরের মতো চিন্তা করে তো লাভ নাই। তো এই বছরে আমাদের যেই আকারটা ঠিক আছে কিনা, এইটা যদি আমি প্রথম প্রশ্ন হয়, তাহলে আমরা তো জানি না যে এখনো যে অনুমিতিটা কি। অনুমিতিটা কি হলো জানে, এটা আমি খুব ভেঙে ভেঙে, যেমন আপনি যদি স্বাস্থ্য খাতের বাজেটের কথা বলেন, স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ যথেষ্ট কিনা সেটার উপর নির্ভর করছে পুরো বাজেটের আকার ঠিক আছে কিনা। তো এখন সেই আকারটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ দিচ্ছে, সরকার কি অনুমতি নিয়ে এই বাজেট বরাদ্দ করলো, যে আমাদের সামনের দিনে কতজন রোগী থাকবে, তা আমাদের কতজনের জন্য এটা এই স্বাস্থ্য সেবা দিতে হবে, কতদিন ধরে আমাদের এই ভাইরাসকে আমরা ঠিক করব, এবং ঠিক করতে হলে সেইটার জন্য যে ইকুইপমেন্টস লাগবে, যারা এটার ভিতরে কাজ করবেন সেই ইকুইপমেন্টস চাইলে সেটার একটা এস্টিমেশন লাগবে। তারপরে আমরা চিন্তা করবো এই বাজেটের আকার ঠিক আছে কিনা। কিন্তু বড় মুশকিল হলো যে আমরা তো সম্পদ সংগ্রহ করতে পারি না। তো সম্পদ সংগ্রহ করতে না পারাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের এখানে। আমরা রাজস্ব আদায় প্রায় আমাদের যে অবস্থায় আছে, এটা স্বাভাবিক গতিতে চললেও এরকম একটা হতো। আর আমরা বলি বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও। আমাদের সমস্যা বাজেটের আকার ছোট কেন, এই আলোচনার কারণ হলো যে আমাদের অর্থ নাই। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এটা আমরা তুলে আনার চেষ্টা করেছি। এই অর্থ বছরে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। এবং যেটা আনুসার বলছিলেন যে আমরা কেন একটা প্যাকেজ দিতে পারলাম না, যেমন আমরা সিপিডির পক্ষ থেকে বলেছিলাম যে যদি 2 মাস 1,90,00,000 পরিবারকে আপনি 8,000 টাকা করে 16,000 টাকা দেন, তারা এটা চলতে থাকবে, তখন একটা স্ট্রিক্ট লকডাউন করলে আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো। এইরকম একটা পদক্ষেপের ভিতরে যে সরকার গেল না, অনেকেই বলছেন যে সরকার এত টাকা কোথায়, আসলে এটা 1% জিডিপি। তো সেই টাকাটা যদি আমি এখন খরচ না করি, আপনি দেখবেন যে সামনের দিনে আপনি বিভিন্ন ধরনের প্রক্রিয়ার ভিতরে আপনি এর থেকে অনেক বড় অর্থনৈতিক ক্ষতির ভিতরে যাবেন। এবং একটা বড় বিষয় হলো যে এটা যদি বলেন যে এই ধরনের একটা কি, এটা খুব র্যাডিক্যাল বিপ্লবী চিন্তা কিনা, না এটা বিপ্লবী চিন্তা না। আপনার এখানে তো আমি দেখছি যে ইকবাল ভাই আছেন, উনি বাংলাদেশের প্রায় সকল মানে প্রতিষ্ঠিত অর্থনীতিবিদদের সাথে কথা বলেন। বাংলাদেশে আমি আমার জানা মতে এখনো পর্যন্ত একজনও ইন্ডিপেন্ডেন্ট, বলছি স্বাধীন কোন অর্থনীতিবিদ যে সরকারের সাথে যুক্ত নাই, এইরকম কোন ব্যক্তি নাই যিনি এটা বলেছেন যে এই একটা গতানুগতিক বাজেট হবে না এবং এই মানুষকে এটাকে প্রোটেক্ট করা হবে না এবং জীবনকে আগে দেখতে হবে এবং এই প্রক্রিয়ার ভিতরে যাবে না। ফলে এই নীতি নির্ধারণের সাথে বাজেটের সম্পর্ক এটা। ঋণের কথাটা খুব দ্রুত বলে যাই, সেটা হলো যে ঋণ নিয়ে আমাদের চিন্তার জায়গাটা এইটা না যে ঋণ কত করতে হলো,
কারণ হলো বাংলাদেশের সার্বিকভাবে ঋণের পরিস্থিতি অত খারাপ না, ফলে আমাদের ঋণ করার একটা সুযোগ আছে। এটা ইকোনমিস্টের মতো পত্রিকা আমাদের 9 নম্বরে রাখলো, এই পরিস্থিতিতে আমরা খুব খুশি হয়ে গেলাম। সমস্যাটা হলো যে এই সম্পদটা আসবে কোত্থেকে। আপনি যেটা বলছিলেন যে সঞ্চয়পত্রের জন্য যা রাখা হচ্ছে এটা আমরা পারবো কিনা, মানুষের হাতে টাকা না থাকলে সঞ্চয়পত্র বিক্রি খুব একটা হবে না। বড় বিষয় হলো যে দুটো বিষয়ের উপর এই বাজেটের অর্থায়ন, ঘাটতি অর্থায়ন। একটা হলো আমরা বিদেশ থেকে কত অর্থ আহরণ করতে পারবো, আমার মনে হয় সরকার এ পর্যন্ত এইটা ভালো পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত, এটাকে অব্যাহত রাখতে হবে। কিন্তু মুশকিল হলো যে সেটার ব্যবহার নিয়ে আবার প্রশ্ন এসছে। আর দ্বিতীয় জায়গা হলো আমার ব্যাংকের থেকে ঋণ করতে হবে নিঃসন্দেহে। ব্যাংকের উপরে আপনি যে চাপ এবং তার যে স্বাস্থ্য আছে সেইটা নিয়ে আমাদের সন্দেহ তৈরি হচ্ছে যে এটা কার্যকরভাবে করা যাবে কিনা। সেই হিসাবে বাজেটের আকার যদি আরেকটু ছোটও হতো, আমরা যেই ধরনের বরাদ্দ খরচ হচ্ছে না, যেই ধরনের বরাদ্দ এখন আমার প্রাকারের ভিতরে নাই, সেই জায়গাটায় না করে যদি আমি বাজেটের আকার একটু ছোটও করতাম আমার অসুবিধা নাই, কিন্তু যেখানে বরাদ্দ দরকার আছে সেইখানে আমি বরাদ্দ দিচ্ছি কিনা, এটাই আমার মনে হয় যে মূল আলোচনার জায়গা হবে। জনাব তৌফিকুল ইসলাম, আমরা আপনার কাছে আরেকবার আসবো। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি ইকবাল হাসানের কাছে। জনাব ইকবাল হাসান, আপনার কাছে জানা যাচ্ছে যে অনেকগুলো ব্যবসায়ী সংগঠন তারা কর রেয়াত চেয়ে দাবি করছেন, সংবাদ সম্মেলন করছেন। বর্তমানে ব্যবসায় একটি স্থবির অবস্থা বিরাজ করছে। এই বাস্তবতায় আবার অন্যদিকে যে আমাদের বাজেটের যে বিশাল ঘাটতি সেটি পূরণের জন্য সরকারের রাজস্ব আহরণের বিষয়টি কোনো ভারসাম্যপূর্ণ অবস্থান খুঁজে পান, যে আসলে কোন জায়গাটি আসলে ভারসাম্যপূর্ণ অবস্থান হতে পারে? একদিকে যে তার ব্যবসায়ীরা কর রেয়াত চাচ্ছেন, অন্যদিকে সরকারেরও রাজস্ব আহরণ। ধন্যবাদ নুরে আলম, তৌফিক ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আনোস স্যার এবং সবাইকে। তৌফিক ভাইয়ের সাথে অনেকদিন পর মনে হয় সরাসরি দেখা হচ্ছে, ভার্চুয়ালি সরাসরি আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে আমি তো এক্সপার্ট না, তৌফিক ভাইদের মতো আনোস স্যারদের মতো ইকোনমিস্টদের সাথে কথাবার্তা বলে যেটা আর কি বুঝি। গতকালই মোটামুটি বাজেটের কি তথ্য উপাত্ত থাকছে বা কোথায় কি অঙ্ক দেয়া হচ্ছে মোটামুটি কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো প্রথমেই যে বিষয়টা আমার মোটামুটি চোখে লেগেছে যে গতানুগতিক বাজেটের বাইরে কি না সেরকম তো কিছুই দেখলাম না। আমি হিসাব করে দেখলাম যে 61% খরচ আমার সেই অনুন্নয়ন খাতেই যাচ্ছে, এবং এর মধ্যে 64,000 কোটি টাকায় সরকার পরিশোধ করবে ঋণের যে সুদ, সেই সুদ হিসেবে। এবং ঘাটতি অর্থায়ন যেটা রাখা হচ্ছে 1,85,000 কোটি, জিডিপির 6%। এবার সেইখানে আমি দেখলাম 85,000 কোটি টাকাই নিতে হবে ব্যাংক থেকে। গত বছর বাজেট যখন প্রস্তাব করা হয় তখন 47,000 কোটি টাকা ছিল, সেটাকে এবার সংশোধন করে 83,000 কোটির মতো করা হলো এই অর্থ বছরে, 19-20 গিয়ে সেটা 85,000। আমার প্রশ্ন হচ্ছে যে বাজেটের আগেই কিন্তু আমি মোটামুটি একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছি, যেটা ব্যাংকের ক্ষেত্রেই বাস্তবায়ন হওয়ার কথা। অর্থাৎ ব্যাংকের কিন্তু ওখানেই বড় একটা টাকা পয়সা খরচের বিষয়াদি আছে। তো তারপর সংশোধিত আকারে 83,000 কোটি টাকা সরকার নেবে 19-20-এ, আবার গিয়ে 20-21-এ যদি সে আরো 85,000 কোটি টাকা ঋণ নেয় ব্যাংক থেকে, তাহলে আলটিমেটলি যে বিনিয়োগের ইস্যুটা আসছে, কর্মসংস্থানের ইস্যুটা আসছে, বা মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষের আয় ইনকাম বাড়ানোর যে সুযোগের কথাটা আসছে, সেটা আসলে কিভাবে আসবে এটা আমার কাছে পরিষ্কার না। এটা নিশ্চয়ই তৌফিক ভাই বা আনু স্যার ওনরা হয়তো আরো ভালো জানবে। দ্বিতীয়ত, রাজস্ব আদায়ের যে পরিস্থিতিটা আমরা দেখছি যে এপ্রিল পর্যন্ত কিন্তু 61,000 কোটি টাকা সরকারের ঘাটতি আছে, এবং সেটা হচ্ছে সংশোধন করার পর, অর্থাৎ 3 লাখ কোটি টাকায় নামিয়ে আনার পরে 3,32,000। সেই পরিস্থিতি 61,000 কোটি টাকা ঘাটতি, গতকালই তৌফিক ভাইরা বললেন যে 1,25,000 মতো সেটা ঘাটতি আলটিমেটলি হয়ে যেতে পারে। তারপরেও কিন্তু এবার আমরা দেখলাম যে 3,30,000 কোটি টাকা কেবল এনবিআর গিয়ে বলা হচ্ছে। এখন সরকারের মন্ত্রীরাই বলছে আমার বেচা বিক্রি নেই, আমার ওখান থেকে ভ্যাট কমে আসবে, মানুষের আয় ইনকাম না, এখানে আমার ডিরেক্ট ট্যাক্স অনেক ক্ষেত্রে কমে আসবে, আমার আমদানি রপ্তানি বন্ধ দীর্ঘদিন ধরে, আমার কেউ শুল্ক থেকে আয় কমে আসবে, তাহলে আমার রাজস্ব আয়ের বাড়ার কোনো সুযোগই নাই। তারপরেও আমি সংশোধনের উপরে আরো 10% বাড়ায় 3,30,000 কোটি টাকা যে এনবিআর কে দায়িত্ব দিলাম, এটা তো আলটিমেটলি সরকারের ভাষাই বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি অঙ্ক মেলানোর জন্য একটা দায়িত্ব এনবিআর এর কাছে তুলে দেওয়া হয়েছে, যেটা আলটিমেটলি কোনো জবাবদিহিতা হয়তো হবে না, কোনো বলে বা হয় বলেও আমরা দেখি। স্বাভাবিকভাবে এই যে রাজস্ব আদায় কিংবা সরকারের ঘাটতি মেটানোর জন্য অর্থায়নের আপনি বলছেন অনেকটা অঙ্ক মেলানোর যে দায়িত্বের কথা আপনি বলছেন, হ্যাঁ সেটা কিন্তু পাশাপাশি এটি একটু বলে
দেন তাহলে আসলে। জি, ওই অঙ্ক মেলানোর বিষয়টা কিন্তু তৌফিক ভাই প্রথমেই বলে দিয়েছেন যে আসলে বাজেটের যে অঙ্কটা আকার আয়তন এটা একেবারে নিছক একটা মানে একেবারে মিনিংলেস কথা। কারণ আমরা যদি এই যে এবার কি স্বাভাবিকভাবেই আমাদের ছিল যে স্বাস্থ্য খাতে বরাদ্দটা অনেক বেশি বাড়বে, শুধু খরচের জন্য বাড়বে না, সার্বিক পরিস্থিতি মোকাবেলা করার জন্যই বাড়বে। কিন্তু আমরা যেটা দেখলাম যে উন্নয়ন বাজেট যখন এনইসিতে পাশ হলো, ওখানে উন্নয়ন বাবদ 2-2.5 হাজার কোটি টাকার মতো সরকার বাড়ালো। এবং কোন কোন খাতে বাড়ালো? এই ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, এডিবির একটা প্রজেক্ট, এবং এদিক ওদিক করে এই দুটা নতুন প্রজেক্টের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত কেনাকাটা সেটা বাড়াইলো। অনুন্নয়ন খরচ আমরা হিসাব করে দেখলাম বেশ খানিকটা বাড়বে, সেটাও ওই যে 5-6 হাজার নতুন নার্স নিয়োগ দিল বা আদার্স যেই অনুন্নয়ন খাতের কিছু ব্যয়, প্রণোদনা, ভর্তুকি, স্বাস্থ্য খাতে, এইটার কারণে বেড়ে গেল। তার মানে আমি এই যে কোভিড-19 একটা মহামারী, আমার যে স্ট্র্যাটেজি কিছু প্ল্যান করা দরকার, আমি একেবারে কোথায় পুঙ্খানুপুঙ্খভাবে খরচটা করলে বা বাড়ালে আমার আলটিমেটলি এই মহামারীটা মোকাবেলা করা সম্ভব, সেটা কিন্তু একেবারেই নজর দেওয়া হয় না। এবং সরকারের মন্ত্রীরাই কিন্তু বলেন যে আমি যে তোমার 2,000 বা 2,500 কোটি টাকা বা 5,000 কোটি টাকা বরাদ্দটা বাড়াই দেবো, তোমার তো খরচ করার মতো লোকজন নাই, আবার তো ওই টাকাটা আমার আলটিমেটলি ফেরত আনতে হবে, বা আমার আয় নাই বলে তোমাকে হয়তো আমি দিতেও পারবো না। এটা ওই অর্থনীতির ভাষায় যেটা লো লেভেল ইকুইলিব্রিয়াম, সেখানেই তো পড়ে থাকবে আমাদের। তার মানে বাস্তবতাটা কিন্তু এরকম। এই গতানুগতিকতার বাইরে যে বাজেটটা আমরা এবার মানে আশা করেছিলাম, আমার মনে হয় যে এবার অঙ্কটা মেলানো আরো সহজ হচ্ছে, কারণ অঙ্কটা একটু ছোট ছোট হচ্ছে। নতুন কোনো প্রকল্প নেওয়া হয় নাই। তৌফিক ভাই নিশ্চয়ই দেখেছেন যে এনইসিতে যে চলমান প্রকল্পগুলোই থাকবে, শুধু স্বাস্থ্য এবং কৃষিতে দু একটা নতুন প্রকল্প বানানো, সেটাও করোনার দোহাই দিয়ে। কিন্তু আমি জানি না আলটিমেটলি এটা করোনাকে মোকাবেলার জন্য কতটুকু কার্যকর বা কার্যকরী প্রকল্প নেওয়া হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে জি জি না দেখেছি যে করোনার সময় আমাদের কৃষি খাতের কিন্তু উৎপাদন কিন্তু খুব ভালোভাবেই ছিল। আলটিমেটলি কৃষক দাম পায় না, যেটা বরাবরের মতো হয়েছে। এবার কি সেটা অ্যাড্রেস করা হলো কিনা, যে পরবর্তীতে আমার সাপ্লাই চেইন বা আমার স্টোরেজ ক্যাপাসিটি এরকম কোনো ক্রাইসিস আসলে আমি যাতে এই বিপদে না পড়ি, আবার সেটাকে ব্যবস্থাপনার মাধ্যমে আনা, সেরকমও কোনো কিছু কিন্তু আমরা দেখি নাই। যেটা আমরা বলছি যে মানুষের জীবন বাঁচানো, জীবিকা ঠিক করা, অর্থাৎ আলটিমেটলি দিন শেষে ওই মোটামুটি হিসাব নিকাশ মেলানোর মতোই একটা বাজেট কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত যেটা দেখেছি আর। জি ধন্যবাদ। আমরা কয়েকজনের আলোচনায় আমাদের ব্যাংকের যে সরকারের যে প্রণোদনা প্যাকেজ, সেই প্রণোদনা প্যাকেজের কথাটি উঠে এসে লক্ষ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ আসলে ঘোষিত হয়েছে, সেটার সিংহভাগ টাকাই আসবে আমাদের ব্যাংকিং খাত থেকে সরকার বলেছেন। বলা হয়েছে যে বিভিন্ন ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সাথে সম্পর্কের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত যেই ব্যবসায়ী তাদেরকে লোনটি দিবে। আমি এই পর্যায়ে কৌশিক আজাদ প্রণয়ের কাছে যাবো, একজন ব্যাংকার। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বলা হচ্ছে যে যারা আসলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদেরকে এই ঋণটি দেওয়া হবে, আপনি একজন ব্যাংকার হিসেবে কি মনে করেন, আদৌ কি আপনারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ঋণ প্যাকেজটি ঋণ দিতে আপনারা কি ঝুঁকিমুক্ত অনুভব করছেন কিনা, কিংবা আপনারা নিরাপদ বোধ করছেন কিনা, এটি একটি প্রশ্ন। সম্পূরক প্রশ্ন থাকবে যে এই যে প্রণোদনা প্যাকেজের যে টাকাটি, এটি আসলে মূল উৎস কোথায় গিয়ে দাঁড়াবে, এটি কি আসলেই আবার জনগণের উপরে এটির প্রভাবটি পড়বে কিনা? জনাব কৌশিক আজাদ প্রণয়। নূর আলমকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাজেট শব্দটা খুব বেশি বরাদ্দের সঙ্গে যুক্তিযুক্ত হলেও কিন্তু এটার সঙ্গে অনেক বড় একটা লিঙ্কেজ থাকে হচ্ছে বন্টন ব্যবস্থাপনার, যে আমি আসলে কতটুকু বন্টন ব্যবস্থাপনাটাকে খুব ফিজিবল করতে পারছি। তো আমরা তো দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতে অনেকেই বরাদ্দের কথা বলেছে। আমরা পূর্ববর্তী 3 জন বক্তার বক্তব্য থেকে আমি আসলে ধরে নিয়ে কিছু কথা বলছি যে আমি স্বাস্থ্য খাতে প্রচুর বরাদ্দ করলাম। যদি বিষয়টা এমন হয় যে স্বাস্থ্য খাতের যে আমি কম্পিউটার মেনটেনেন্স বা আইটি মেনটেনেন্সের যে খরচটা, সেটাই যদি আকাশ কুসুম হয়ে যায় বা ফিজিবল না হয়, তাহলেই বোঝা যায় যে ওখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতি হচ্ছে। তো আমি বরাদ্দ বাড়ালাম একটা জায়গায়, কিন্তু সেখানে যদি আমার বন্টন ব্যবস্থাপনাটা আমি ঠিক না করি, তাহলে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি রয়েই যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়, কনসার্ন। এটা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্র। এই যে প্রায় 1 লক্ষ কোটি টাকার যে একটা প্রণোদনা প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি, এটা নিঃসন্দেহে আসলে এই অন্তর্বর্তী করোনাকালীন সংকটে সরকারের ভূয়সী প্রশংসনীয় একটা উদ্যোগ। কিন্তু এই ব্যবস্থাপনাটা, আমার সঙ্গে গালিব আছে, আমি যতটুকু জানি যে এর আগে পেশাগতভাবে তিনি সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। আসলে বাংলাদেশ ব্যাংকের তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তিনি বিষয়টাকে ধরে নিয়ে কথা বলতে পারবেন। বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করলো, বাংলাদেশ ব্যাংক তার সিআরআর কমালো, বাংলাদেশ ব্যাংক তার এডি রেশিও বাড়ালো, রিপো রেট, রিভার্স রিপো রেট রিভাইজ করলো, অনেকভাবে
তারল্য লিকুইডিটি তৈরি করলো আসলে। তার এটাও বলছে যে ব্যাংক এই ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প এসএমই শিল্পকে টিকিয়ে রাখার জন্য ব্যাংক এই লোনগুলো দেবে, এবং তারা কিন্তু রিভলভিং রিফাইন্যান্সিং স্কিম প্রায় 30,000 কোটি টাকার, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য 10,000 কোটি টাকা এবং বৃহৎ শিল্পের জন্য প্রায় 15,000 কোটি টাকা, মানে প্রায় 25,000 কোটি টাকা তারা ইনশিওর করেছে। অ্যাকর্ডিংলি তারা বলে দিচ্ছে যে আমরা কাস্টমারকে চিহ্নিতকরণের ক্ষেত্রে যে সিআরজি করি বা আইসিআরআর করি, অর্থাৎ যা ক্রেডিট রেটিং করি, সেই ক্রেডিট রেটিং এর ক্ষেত্রে আমার খুব শৈথিল্য প্রদর্শন করতে হবে। এই দুইটা বিষয় কিন্তু অনেক বেশি কন্ট্রাডিক্টরি। আমি যখন একজন কাস্টমারকে, একজন ব্যাংক যখন একজন কাস্টমারকে নির্ধারণ করে যে এই কাস্টমারকে আমি ঋণ দিতে পারি, অ্যাকর্ডিংলি ব্যাংকের চিন্তা করতে হয় যে তিনি কতটুকু এই ঋণটুকু পরিশোধ করার ক্ষমতা রাখেন, তিনি কতটুকু এই ঋণটুকু পরিশোধ করার ক্ষমতা রাখেন। ওই সময়টুকুকে যদি আমি আসলে না দেই কাস্টমারের পেছনে, তাহলে কিন্তু আমার এই ঋণটুকু ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশ ব্যাংক একটা নির্দিষ্ট সময়ের জন্য বা সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংককে অর্থ বরাদ্দ দিচ্ছে বা প্রণোদনাটুকু দিচ্ছে, ওই নির্দিষ্ট টেনরটুকু পার হয়ে গেলে বাংলাদেশ ব্যাংক কিন্তু তার মতো করে টাকাটা ব্যাক করে নেবে। মানে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা শিডিউলড ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সেই অর্থটুকু ফেরত দিতে বাউন্ড। কিন্তু আমরা কাস্টমারের কাছ থেকে, অর্থাৎ ব্যাংকগুলো কাস্টমারের কাছ থেকে ওই সময়ের মধ্যে এই ঋণগুলো আদায় করতে পারবো, কিন্তু এটি অনেক বড় একটা ঝুঁকি মধ্যে পড়ে যায় আসলে। কারণ এই করোনা ক্রাইসিসের আগেও বাংলাদেশের ব্যাংকিং এবং কাস্টমারের যে সম্পর্কটা আসলে ঋণ সম্পর্কটা আসলে কিন্তু খুব বেশি সুখকর না। আমরা জানি যে আমাদের 1,00,000 কোটি টাকার উপরে 1,00,000 কোটি টাকার উপরে কিন্তু নন পারফর্মিং লোন রয়েছে। এবং স্বাভাবিকভাবেই যখন আমার প্রতিষ্ঠানে, একটা ব্যাংকিং প্রতিষ্ঠানে 10%-এর উপরে আসলে নন পারফর্মিং লোন হয়ে যায়, তখন সেটাকে শিথিল করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানেই চায় যে তার ডিপোজিট বাড়ানোর জন্য। ডিপোজিট বাড়াতে গেলে আসলে কাস্টমারের কাছে যেতে হয়, কাস্টমারের কাছে টাকা থাকতে হবে। সেই তারল্যটুকু এই প্যান্ডামিকের মধ্যে কাস্টমারদের কাছে আছে কিনা সেটিও অনেক বড় একটা বিষয় আসলে। সো যেভাবেই সিপিডির আমি বক্তব্য শুনছিলাম, দেবপ্রিয় ভট্টাচার্য স্যার একটা এনটিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন, উনি বারবার বলছিলেন যে আসলে আমরা বারবারই ব্যাংকের উপরে চাপিয়ে দিচ্ছি বিষয়টা যে ব্যাংককেই এই ভূমিকাটুকু পালন করতে হবে। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আপনার কথা বুঝতে পেরেছি এবং ব্যাংকের বর্তমান বাস্তবতার চিত্রটিও আপনি তুলে ধরেছেন, সেটিও আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে গালিব ইবনে আনোয়ারুল আজিম এর কাছে যাব, যিনি উন্নয়ন গবেষক হিসেবে দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশে এখন অনেকগুলো মেগা প্রজেক্ট চলছে। বলা হচ্ছে যে এই মেগা প্রজেক্টগুলো আসলে আমাদের বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখবে। গত 10 বছর ধরেই আমরা উন্নয়নের এই দর্শনটিকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। বিগত দশকের উন্নয়ন দর্শন, বাংলাদেশের উন্নয়ন দর্শনকে আপনি কিভাবে মোকাবেলা মূল্যায়ন করবেন? ধন্যবাদ নূর। তো একজন অর্থনীতি এবং উন্নয়ন অর্থনীতির ছাত্র হিসেবে বাংলাদেশের উন্নয়ন দর্শনকে আমি ব্যক্তিগতভাবে নাম দিয়েছি পিলারের উন্নয়ন দর্শন। তো এখানে একটা করে পিলার ওঠে এবং তার পিছনে যে পরিমাণে শোরগোল এবং প্রচারণা এবং নিউজ হয়, পৃথিবীতে অন্য কোনো দেশের উন্নয়ন প্রকল্পে এত বেশি আওয়াজ হয় কিনা আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটি মেগা প্রজেক্ট হচ্ছে ডিলেইড ইন টার্মস অফ ডেলিভারি টাইম। বাজেট কয়েক গুণ করে বেড়েছে এবং সেই বাজেটের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। যখনই হচ্ছে প্রস্তাবনা আসছে তখনই আমাদের এনইসিতে গিয়ে এই প্রস্তাবগুলো পাশ করিয়ে নেওয়া হয়েছে। এবং এইভাবে আমাদের মেগা প্রকল্পগুলো, যেগুলোর আমরা একটা যখন ডিজাইন করেছিলাম তখন তার একটা আরওআই ছিল, একটা নির্দিষ্ট টাইম লাইনের পরে লঞ্চ করার কথা ছিল, এবং সবকিছু পিছিয়ে গেছে। যখনই আপনি একটা বড় সেতু কিংবা বড় একটি পাওয়ার প্ল্যান্ট অথবা বড় একটি পোর্ট আপনার নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিয়ে করবেন, সেখানে খরচ বেড়ে যাবে। যত দেরিতে হবে তার যেটা কাঙ্ক্ষিত অর্থনৈতিক যে মাল্টিপ্লায়ার পুশটা দেওয়ার কথা ছিল, সেই পুশটা ডিলে হবে, তত বেশি এটা আপনার খরচ বাড়বে এবং রিটার্ন কমতে থাকবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের উন্নয়ন প্রকল্পগুলোতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রে বলছি, কারণ আমি কেন্দ্রীয় ব্যাংকে নিজে প্রজেক্ট ম্যানেজ করেছি এবং পরবর্তীতে জাতিসংঘে প্রজেক্ট ম্যানেজ করেছি। তো সবসময় আমাদেরকে বছর শেষে একটা জবাবদিহির মধ্যে থাকতে হতো যে আপনি সারা বছরের বাজেট বরাদ্দের কত টাকা খরচ করতে পেরেছেন, যেগুলো টার্গেটেড রেজাল্ট আউটকাম ছিল, ইন্ডিকেটেড ছিল, এগুলো অর্জন করা সক্ষম হয়েছে কিনা। তো সরকারি খাতে এই জবাবদিহি নেই। আপনারা যারা বেসরকারি খাতে কাজ করেন আপনারা জানেন যে
আপনি যদি 3 বছর একটি প্রকল্প বাস্তবায়ন করতে 6 বছর লাগান এবং দ্বিগুণ বাজেট নিয়ে আপনি কাজ করতে যান, নিশ্চিতভাবে আপনার চাকরি বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কিন্তু আমাদের সরকারের ক্ষেত্রে তো সেই ভয় নেই। সেই কারণে তারা এই প্রকল্পগুলোকে দীর্ঘায়িত করে টেনে নিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন। এবং এই মেগা প্রকল্পের সাথেই আজকে আমরা যে বাজেট নিয়ে কথা বলছি, সেখানে বাজেট আলোচনা আমরা সবসময় বলি যে আমরা কি চাই, ব্যবসায়ী সংগঠনরা বলছেন বাজেটেও তারা কি আপনার চান। কাছে এই রিলেটেড একটি প্রশ্ন আমার আছে, এটি হচ্ছে যে অনেকেই বলছেন উন্নয়ন দর্শন পরিবর্তনের সময় আসলে এটি উপযুক্ত সময়। এই বাজেটে কি আমাদের উন্নয়ন দর্শন পরিবর্তন নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা, পরিবর্তিত দিক নির্দেশনা থাকা উচিত কিনা? আচ্ছা, উন্নয়ন দর্শনের একটা রাজনৈতিক অর্থনীতি থাকে। এখন বিষয় হচ্ছে, আমি যেটা বলছিলাম যে বাজেটে হোক অথবা আপনার 5 বছর মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা হোক, সবকিছুতেই আমরা যার যার মতো করে আমাদের চাওয়াগুলো তুলে ধরি এবং সেগুলো আমরা এই ফোরামে বলছি বা অন্যান্য জায়গায় বলছি। হ্যাঁ, ধরেন আমি চাই হয়তো ব্যক্তিগত যে কর সীমা এটাকে আর বাড়ানো হোক, যাতে আমার বছর শেষে কর কম দিতে হয়। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি চান যে আপনার উপরে ভ্যাট ট্যাক্স কমিয়ে দেওয়া হোক, এবং প্রত্যেক সেগমেন্টের ইকোনমিতে যার যার নিজস্ব দাবি থাকে। কিন্তু আমরা যেটা বিশ্লেষণটা এড়িয়ে যাই সেটা হচ্ছে যে সরকারের মোটিভেশন কি। একটি রাজনৈতিক সরকার যে বাজেট করছেন, তিনি বাজেট থেকে কি চান? জনগণ তো চাচ্ছে এবং সরকার সেগুলোকে সবসময় ক্যাটার করবে এরকম কোনো কথা নেই। তো আমাদের গভর্নমেন্টের বাজেটে এবং উন্নয়ন দর্শনে আপনি যদি দেখেন যে কেন এই বছরেও একটা গতানুগতিক বাজেট হচ্ছে, সরকারের অ্যাকাউন্টেবিলিটি এন্ড লায়াবিলিটিটা কোথায়? প্রথমত হচ্ছে যে অনেকগুলো মেগা প্রকল্প চলছে। এই মেগা প্রকল্পগুলোর সাথে দুটো বিষয় জড়িত। একটা হচ্ছে আমাদের অনেক বৈদেশিক উন্নয়ন সহযোগী রাষ্ট্র আছে, তাদের অর্থায়নে ঋণে এবং তাদের অনেকগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে উন্নয়ন প্রকল্পগুলো চলছে। সুতরাং সেখানে যে বড় বড় বিল পেমেন্টের দায় আছে এবং সেই কাজগুলোকে দ্রুত শেষ করার দায় আছে, ঋণের দায় আছে, সরকার এগুলোকে কোনোভাবেই বিঘ্নিত করতে চায় না এবং কোনো নেগোসিয়েশন বা ডিপ্লোমেসির মাধ্যমে সেগুলোকে ডিলে করা বা উইথহেল্ড করা অথবা তাদের কাছ থেকে কিছুটা মানে পেমেন্ট সাইকেলের অবকাশ নেওয়া, সেটাতে সরকারের কোনো প্রচেষ্টা নেই। এবং সেখানে সরকারের তাই আমাদের জনগণের কাছে স্বাস্থ্য ব্যবস্থার জন্য বাজেট বরাদ্দ অথবা মানব উন্নয়নের জন্য বাজেট বরাদ্দের চেয়ে বেশি। এটা রাজনৈতিক কারণে বেশি এবং ডিপ্লোম্যাটিক কারণে বেশি। এবং সেই কারণে তারা এই প্রকল্পগুলোকে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং সেটা আপনি এই বছরেরও এডিপি দেখলে দেখবেন যে সেই বরাদ্দগুলো কিন্তু আগের মতোই আছে। আপনার সোশ্যাল সেফটি নেট প্যাকেজের জন্য যে জরুরি দরকার সেটা আগের মতোই আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই মেগা প্রকল্পগুলোর একটা অভ্যন্তরীণ ঠিকাদারি রাজনৈতিক অর্থনীতি আছে। কারণ সরকারের রাজনৈতিক সংগঠন, কর্মী এবং তাদের উপর নির্ভরশীল ব্যবসায়ী যেসব সিন্ডিকেট রয়েছে, তাদের ব্যবসা এবং তাদের মুনাফা এই প্রকল্পগুলো চলমান রাখার সাথে সম্পর্কিত। সুতরাং সরকারের যে রাজনৈতিক ক্ষমতার সক্ষমতার মূল ভিত্তি সেটি হচ্ছে এই কর্মী সংগঠন এবং ঠিকাদারেরা। সুতরাং সরকার তাদেরকেও সেখানে কোনোভাবে তাদের যে জীবিকা এবং তাদের যে মুনাফা সেটাকে বিঘ্নিত করতে চায় না। সুতরাং আপনাকে সরকারের মোটিভেশনটা বুঝতে হবে যে তারা কেন বাজেটটা এই গতানুগতিক উপায় এবং আগের মেগা প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রেখে করছে। এবং এই পরিপ্রেক্ষিতে আপনি যে উন্নয়ন দর্শন বদলের কথা বলছেন, সরকারের এই যে রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি সেটার যদি পরিবর্তন না হয়, তাহলে বাজেটে বা পঞ্চবার্ষিক পরিকল্পনায় অথবা আমাদের এসডিজি বাস্তবায়ন কোনো ক্ষেত্রেই নতুন কোনো উন্নয়ন দর্শন প্রতিফলিত হবে না। এটাই স্বাভাবিক। ধন্যবাদ আমরা আপনার কাছে আরেকবার আসবো। আমরা এই পর্যায়ে আমাদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী যোগ দিবেন, তারা অপেক্ষা করছেন, তাদের কিছু প্রশ্ন বা মতামত থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন। আমরা তাদের মতামত বা প্রশ্ন শুনবো এবং আমাদের আলোচকদের কাছে তাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তারা দিতে পারে। আমরা আহ্বান করছি আমাদের দর্শকদের মধ্যে থেকে শিক্ষার্থীদেরকে, যারা আছেন আমাদের ব্যাক স্টেজে, তাদেরকে আমরা এই মুহূর্তে তাদের মতামত এবং তাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি করার সুযোগ দিচ্ছি। আমার মনে হয় আমরা সংযুক্তি পাচ্ছি না। সংযুক্তি পেলেই আমরা সাথে সাথে তাদেরকে আমাদের এখানে নিয়ে আসবো। আমি এই পর্যায়ে আরেকবার আনু মোহাম্মদ স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, গত 10 বছরে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে 3 গুণ, যদিও আমাদের বাজেটের আকার বেড়েছে 4.25 গুণ। আমাদের বাজেটে হচ্ছে যে জিডিপির মাত্র 1% স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে।
যেটি আমাদের প্রশান্ত মহাসাগরীয় যে দেশ সেগুলোর মধ্যে সর্বনিম্ন। আপনার কি মনে হয় স্বাস্থ্য খাত নিয়ে আমাদের এই যে অবস্থা, এই অবস্থাটির কারণ কি? এটা আসলে গালিব যেটা বলছিলেন উন্নয়ন দর্শনের কথা, যে উন্নয়ন দর্শনের একটি প্রতিফলন। বর্তমানে যে উন্নয়ন দর্শন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, সেই উন্নয়ন দর্শনের পরিচালনার কৃতিত্ব, পুরো কৃতিত্ব বর্তমান সরকারের নাই। এর আগের সরকারগুলোর মধ্যেও এটার একটা ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতাতেই এখন চলছে। এই সরকার যদিও দিন বদলের অনেক কথা বলেছিল, কিন্তু উন্নয়ন দর্শনের ধারাবাহিকতার দিকে কোনো পরিবর্তন হয়। সেই উন্নয়ন দর্শনের একটা বড় জায়গা হচ্ছে যে স্বাস্থ্য সেবা খাত শিক্ষা খাতের মতো, সেটা যে জনগণের নাগরিকদের একটা অধিকারের অংশ, এটা যে রাষ্ট্রের একটা দায়িত্বের বিষয়, সেটা সম্পূর্ণভাবে বর্জন করা। এই অবস্থা বর্জন করে এটাকে একটা ব্যবসার জায়গায় পরিণত করা, বিনিয়োগের জায়গায় পরিণত করা, মুনাফার জায়গায় পরিণত করা। তার ফলে আমরা চিকিৎসা স্বাস্থ্যসেবা খাতে প্রচুর ব্যক্তিগত বিনিয়োগ দেখেছি, দেশি বিদেশি, এবং সেখানে বড় বড় হাসপাতাল হয়েছে এবং বড় বড় ভবন হয়েছে, সেখানে পাঁচতারা হোটেলের মতো থাকার ব্যবস্থা আছে। কিন্তু সেগুলো যে কোনো স্বাস্থ্য সেবার নিরাপত্তা দিতে পারে না, সেটা করোনা কালে একটা ভয়ঙ্কর ভাবে প্রকাশিত হয়েছে। যে এত এত বিরাট বিরাট প্রাইভেট হসপিটাল তাদের কোনো কাজই করছে না। এটাকে স্বাস্থ্যসেবা খাতে এই যে বরাদ্দ কম কিংবা সরকারের যে যুক্তি যে বরাদ্দ দিলেও সেটা খরচ হয় না, এটার প্রধান কারণ হচ্ছে যে স্বাস্থ্যসেবা খাতকে দাঁড় করানোর কোনো চেষ্টাই নেওয়া হয়নি। আমরা যদি এই অন্যান্য দেশের কথা বাদও দেখি, আমাদের ঠিক কাছাকাছি একটা দেশ, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কার গত দুদিন আগেও একজন বিশেষজ্ঞের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন যে শ্রীলঙ্কার সমস্যা করোনা তাদের কোনো সমস্যার মধ্যেই পড়ে, করোনায় তাদের মৃত্যুর সংখ্যা 100-রও কম, এবং তাদের করোনার জন্য যে প্রস্তুতি সেটা নিয়ে কোনো সমস্যাই হয়নি। তাদের সমস্যা অন্য, তাদের নিজেদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব সংঘাত এবং অন্যান্য জিনিস। কিন্তু করোনা কেন হয়নি? কারণ হচ্ছে যে তাদের পাবলিক হেলথ কেয়ার সিস্টেমটা খুব স্ট্রং, খুব শক্তিশালী, এবং সেইটা শক্তিশালী থাকার ফলে সেই যে ইনভেস্টমেন্ট, রাষ্ট্র যে সেই ইনভেস্টমেন্ট করেছে, তার ফলে অনেক ধরনের জটিলতা এবং অনেক ধরনের দুর্ভোগ যেটা শ্রীলঙ্কার মানুষদের হয় না, যেটা বাংলাদেশের হচ্ছে। সুতরাং এটা একটা উন্নয়ন দর্শনেরই অংশ, যে জনগণের যেটা নাগরিকদের যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, তার নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, সেগুলো কেন্দ্রে থাকবে, নাকি কিছু ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জন্য যে কোনো ভাবে হোক, সেই বন শেষ করে হোক, মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে হোক, কিংবা মানুষের শিক্ষা অধিকার বঞ্চিত করে হোক, কিছু গোষ্ঠীর হাতে ক্যাপিটাল অ্যাকুমুলেশন এবং যে কোনো ভাবে অ্যাট এনি কস্ট জিডিপি গ্রোথ নিশ্চিত করা, সেইটাই যদি প্রধান উদ্দেশ্য হয়, কি পরিণতি হতে পারে সেটাই আমরা বাংলাদেশে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকবার আপনার কাছে আসবো। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যোগ দিয়েছেন, আমরা তার কাছে আজকের আলোচনা এবং বাজেট সম্পর্কে তার মতামত বা প্রশ্ন থাকলে। জি, ধন্যবাদ জানাচ্ছি নূর ভাই আপনাকে। আসলে বাজেট নিয়ে আমাদের আনু মোহাম্মদ স্যার কথা বলছেন, সেখানে গালিব ভাই কথা বলছেন, ইকবাল ভাই কথা বলছেন, সে জায়গায় আসলে আমরা খুবই নগণ্য মানুষ। সে জায়গায় আসলে আমাদের মানে তরুণ হিসেবে বা বর্তমান প্রজন্মের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের যেটি চাওয়া ছিল, যেটি ইকবাল ভাই একটু আগে ক্লিয়ার করলেন, যে গতকালকে মোটামুটি হচ্ছে যে পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছে এই বাজেটটি যেটি হতে যাচ্ছে। তো আমাদের যে আশা বা আকাঙ্ক্ষাটি ছিল সেটি হচ্ছে বর্তমান করোনা পরিস্থিতিতে হয়তো স্বাস্থ্য খাতে একটু বেশি বরাদ্দটি যাবে, কৃষি ক্ষেত্রে যেটা প্রান্তিক কৃষকের জন্য যেটি সব একবার কৃষি পর্যায়ে পৌঁছার জন্য প্রান্তিক ক্ষেত্রে সেটিতে একটু বরাদ্দটি বাড়বে, আর আইসিটি বা শিক্ষা খাতে একটু হলো বরাদ্দটি বাড়বে, সেটি হয়তো উন্নয়ন খাতে কিছুটা কমবে বা সামরিক খাতে অন্তত কিছুটা কমিয়ে এনেও যদি আমাদের স্বাস্থ্য খাতে কিছুটি বাড়ানো যেত। এটি আসলে আমাদের আশাটি এই জন্য আমরা এটি প্রত্যাশা করি, কারণ হচ্ছে প্রত্যেক বছর আমরা যেটি দেখতে পাই, হয়তো আমাদের অর্থনৈতিক কারণে কিংবা যে কোনো কারণে হোক, আমরা পুরো বাজেটের অর্থটি কিন্তু আমাদের হয় না। আমরা সবসময় দেখি স্বাস্থ্য খাতে আমরা যেটা গত বছরের স্বাস্থ্য খাতে আপনি যদি চিন্তা করেন, গত বছর বা তার আগে আমি যেটি দেখেছি, স্বাস্থ্য খাতে যে বরাদ্দটি ছিল সেটি বছর শেষে সেটি হয়নি, পুরোপুরি খরচ হয়নি। তার মানে আমরা এতটা উন্নত রাষ্ট্র নয়, বা আমরা এটুকু প্রমাণ করে ফেলেছি যে আমাদের স্বাস্থ্য খাত খুব ভালো আছে, এই জন্য আমাদের সেই বরাদ্দটি খরচ হচ্ছে না। কিন্তু আসলে আমরা যখন করোনা পরিস্থিতি এসেছে, আমরা কিন্তু বুঝতে পারছি আসলে আমাদের স্বাস্থ্য খাতটি কতটা বিপর্যস্ত। তো এই অবস্থার কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বাজেট সম্পর্কিত? আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে যে এই জায়গায় যে আপনি দেখেন এই বর্তমান সময়ে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি, যে দুটি প্রশ্ন আমি করব, সেটি হচ্ছে যে এই যে প্রণোদনাগুলো দেয়া হচ্ছে, তো একজন যিনি প্রণোদনাগুলো নিচ্ছেন তিনি যদি এটি পরিশোধ করতে না পারেন সময় মতো,
কিংবা সময়ের পরও যদি আসলে পরিশোধ করতে যাওয়ার কষ্ট হয়, সেক্ষেত্রে আসলে কি করা যাবে আমাদের? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আসলে মানে আপনি দেখতে পাবেন কিছুদিন ধরে আমরা হয়তো করোনা শেষ হলে আমরা এখন গার্মেন্টস এর শ্রমিক ছাঁটাই কথা হচ্ছে, আমরা প্রাইভেট সেক্টর গুলোতে আসলে অনেকে কর্মহীন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে সরকার মানে নতুন বাজেটে আসলে তাদের জন্য নতুন কোনো কিছু রাখা উচিত ছিল কিনা, বা রাখলে সেটি আসলে আমাদের বেকারদের জন্য কিংবা নতুন প্রজন্মে যারা চাকরি প্রত্যাশী, যারা অনেকে বেকার হয়ে যাচ্ছে নতুন করে, তাদের ক্ষেত্রে আসলে সরকার কি চিন্তাটি করবে বা কি চিন্তা করা উচিত ছিল আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে এই আমাদের তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীর যে মতামত সেটি নিয়ে আমরা তৌফিকুল ইসলামের কাছে যাব। জনাব তৌফিকুল ইসলাম, এর পাশাপাশি আপনি আরেকটি বিষয়ে একটু আলোকপাত করবেন, সেটি হচ্ছে যে সিপিডি তার পর্যবেক্ষণে বলেছে যে প্রবৃদ্ধির দিকে এবছর নজর কম দিতে। আপনার যদি একই সাথে আমরা দেখতে পাচ্ছি দেশে কিন্তু একটা বড় অংশ জনগোষ্ঠী বেকার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি আমরা প্রবৃদ্ধির দিকে নজর কম দিই তাহলে কি এই বড় অংশ যে বেকার হওয়ার সম্ভাবনা আছে সেই সংকটটি আরো কঠিনতর হবে কিনা? আচ্ছা দেখেন, আমরা কম নজর দিতে বলিনি, আমরা চিন্তা করতেই মানা করেছি। দেখেন, প্রবৃদ্ধি হওয়া উচিত হলো যে প্রবৃদ্ধির বিষয়টা হলো যে আমরা আমাদের দেশের আমরা যেটা দেখি নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রবৃদ্ধিকে এত বেশি মানে এবং অনভিপ্রেত ভাবে যে গুরুত্বটা দেওয়া হয়, এটা নিয়ে এখন একটা অস্বস্তি তৈরি হয়েছে। আমি জানি যে অর্থনীতিবিদ হিসেবে আমরা এটাকে খুব ভালো ব্যবহার করি, তো এটার কারণ হলো এটা একটা খুব ইজি প্রথম সলিউশন আর কি, মানে একেবারে ধরেন আপনার ফার্স্ট টেস্ট করার জন্য আমরা এটাকে করতাম। কিন্তু এইটাই যদি আপনার মূল লক্ষ্য হয়ে যায় তাহলে এইটা আসলে খুবই এই বর্তমান পরিস্থিতিতে একেবারেই ভিন্ন। আমরা যেটা আপনার কাছে একটি সম্পূরক প্রশ্ন, উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে আপনি প্রবৃদ্ধিকে 10-এ কত দিবেন? উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে আপনি কি বলছেন যে এটা একটা আমি আপনাদের ফেসবুকে দেখছিলাম যে একটা প্রশ্ন এসেছে যে উন্নয়ন কিভাবে সংজ্ঞায়ন করা হবে। তো আপনার কাছে যে উন্নয়ন, আমার কাছে যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমি কিভাবে দেখি এটা আমি বলার চেষ্টা করি। আমি উন্নয়নকে দেখি হলো যে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হবে। এটা আমার উন্নয়ন দর্শন অর্থনীতিবিদ হিসেবে, যেখানে মানুষের মধ্যে বৈষম্য খুবই কম থাকবে এবং মানুষের একটা সুযোগ থাকবে এবং এর ভিতরে বেসিক যে আমাদের যে চাহিদা এবং আমাদের সেগুলো মিট করা হবে। এইটা হলো আমার উন্নয়ন দর্শন এবং রাষ্ট্রের একটা বড় ভূমিকা থাকতে হবে। এখন সেইটাকে যদি আমি বিবেচনায় নেই, প্রবৃদ্ধি তখন এটা একটা আউটকাম ভেরিয়েবলের মতো হবে, আপনার অ্যাঙ্কর ভেরিয়েবল। হ্যাঁ, আমি একটু টেকনিক্যাল টার্ম বলছি যে আপনি কোনটায় নজর দিবেন। একটা নজর দিলে দেখবেন যে অন্য জিনিসটা অটোমেটিক্যালি হতে থাকে। তো সেইটা যদি আমি চিন্তা করি, আমরা বলছি যে এইবারের বাজেটে যদি আপনি চিন্তা করেন তাহলে তো প্রধান লক্ষ্য তো হবে জীবন আগে বাঁচানো। এবং যদি আপনি অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা আমাকে জিজ্ঞেস করেন, যে উন্নয়ন বলতে আপনি একটা অর্থনৈতিক একটা ইকোনমিক রিকভারি শব্দটা খুব বারবার আসছে, তো সেই আমি জিডিপি দিয়ে আমি মাপতে চাই না। আমি বলতে চাচ্ছি যেমন বাংলাদেশ সরকার এখন একটা দিবে, বাজেট দিবে, এখানে আপনি দেখবেন যে 11 তারিখে উনি বলবেন যে আগামী বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছে, এগুলো 8%-এর উপর আছে এবারও। তো জি, সম্ভবত 8.2। হ্যাঁ, বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষণ এবং অনেকগুলো সংস্থার পর্যবেক্ষণ কিন্তু 2 এর অনেক নিচে। না, আমাদের পর্যবেক্ষণ হলো 2.5%। এখন এটা হলো জন্য আমি বলছি আগামী বছর অর্থ বছরের জন্য বাজেটটা তো ওইভাবে তৈরি করছেন ওইটাকে রক্ষার জন্য। কিন্তু আমি জানতে চাই যে প্রবৃদ্ধি দিয়ে আমরা এই রিকভারিকে মাপার কথা আমরা বলেছি যে এই বছর একেবারেই ঠিক না, এই বছর তো একেবারেই ঠিক না। এই বছর আমার যদি রিকভারি হচ্ছে কিনা, আমার যে জীবিকার কথা বললেন আপনি, সেটা যদি মাপতে চান তাহলে আমি মাপতে বলবো যে আমার দারিদ্র্যের পরিস্থিতি কি, আমার বৈষম্যের পরিস্থিতি কি, আমার চাকুরির পরিস্থিতি কি, সেইটা দিয়ে আমি এটাকে মাপার চেষ্টা করবো। প্রথম হলো আমার জন্য জীবন বাঁচাতে পারছি কিনা, মানুষের কষ্ট বাঁচাতে পারছি কিনা এবং সেটাকে করতে পারছি কিনা, এবং এটা টেকসই ভাবে হচ্ছে কিনা। ফলে প্রবৃদ্ধিকে আমি এই জন্য এটাকে ব্যাকসিটে রেখেছি। অনেকেই বলেছেন যে ঋণ দিতে না পারলে কি হবে, ফেরত দিতে না পারলে। আর এটা কার কথা বলছেন, এটি তো ওনার প্রশ্ন। কিন্তু আমার কাছে ওনার প্রশ্ন যে আপনি কার কথা বলছেন। হ্যাঁ, এখানে কৌশিক আছেন, উনি তো ব্যাংকার মানুষ, কিছু মানুষ আছে এমনি ঋণ দেন। হ্যাঁ, এরা হলো বড় বড় মানুষ, এটা যায় না। এদের মধ্যে অনেকেই আবার ঋণের মানে দেওয়ার ক্ষমতা আবার তাদের কাছে, মানে তাদের একটা ব্যাংক আছে, আবার তারা অন্য ব্যাংকের থেকে নেয়, তারা আবার ওইগুলো থেকে ফেরত দেয়। হ্যাঁ, তো এইগুলোর ভিতরে আবার চলছে। তো এইটা হলো এক ধরনের হ্যাবিচুয়াল, এরা হলো এটা করবেই। আপনি এই পরিস্থিতি কেন, যেই পরিস্থিতি আপনি যেইভাবেই দেন এরা করবে না। আর দ্বিতীয় হলো যারা গরিব মানুষ আছে তাদের ইকোনমিক রিকভারি ঋণের বিষয়টা তো নির্ভর করছে অবস্থার ভিতরে তারা পাচ্ছে এবং এটা রিকভারি হচ্ছে কিনা। আপনি যদি প্রপারলি তাদের
এই ভাইরাস থেকে যদি আমরা বের হতে না পারি, যে কারোর জন্য এই ঋণ দেওয়া বন্ধ হবে। কারণ কিছুদিন পর পরে জনাব তৌফিকুল ইসলাম, আমরা আপনার একজন অতিথি আছেন আমাদের সাথে, একজন শিক্ষার্থী প্রতিনিধি, তার প্রশ্নটি শুনে আমরা আবার আপনার কাছে আসি। আমাদের সাথে যে যুক্ত হয়েছেন, আপনার বাজেট বিষয়ে কোনো মতামত বা আপনার কোনো প্রশ্নটি থাকলে আপনি সেটি করতে পারেন। জি ধন্যবাদ নূর ভাইয়া। আমি নর্থ বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর থেকে বলছি, আমি ডিরেক্টরের প্রেসিডেন্ট। আমার একটি প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে প্রতি বছরই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলতে থাকেন। হ্যাঁ জি, প্রতি বছরই আমরা দেখতে পাই যে বাজেট উত্তরোত্তর বৃদ্ধি পায়, বাজেটের সংখ্যাটি বাড়ে, কিন্তু আসলে সেই বাজেট বৃদ্ধির কারণে আমরা ফলাফল স্বরূপ যে ধরনের উন্নয়ন সেটি হয়তো দেখতে পাই না, কিন্তু তার ব্যতিরেকে আসলে অনেক বড় রকমের প্রকল্প আছে, কিন্তু সেগুলোর পেছনে আসলে বাজেটের বাড়ার সাথে সাথে আমাদের দুর্নীতিটি বাড়ে। আসলে বাজেটটি অনেক বড় করেও আমরা যদি বাজেটের প্রয়োগিক দিকটা ঠিকভাবে এনশিওর না করতে পারি, তাহলে আসলে বাজেটটি বড় করে কতটুকু লাভ একটি দেশের জন্য। আচ্ছা, আমি এই প্রশ্নটি নিয়ে একটু আনু মোহাম্মদ স্যারের কাছ থেকে ঘুরে আসতে চাই। স্যার, আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীর প্রশ্নটি হচ্ছে যে বাজেটের আকার বাড়ছে কিন্তু সেই অনুযায়ী তিনি উন্নয়নটি অনুভব করতে পারছেন না, এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশে বাজেটের আকার যেটা আছে সেটা যে খুব বড় তা, বাজেটের আকার এর থেকে অনেক বড় হতে পারে, কারণ জিডিপি সেই জিডিপির প্রকৃত চেহারাটাও অনেক বেশি হবে যদি ঠিকঠাক মতো হিসাব হয়। আর বাজেটের আকার কতটা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাজেটের যে অর্থ বরাদ্দ সেটা কোথায় যাচ্ছে সেটার উপরে নির্ভর করে যে এটার ফলাফলটা কি। তো বাজেট আমরা যে আকারটা দেখতে পাচ্ছি, সেই আকারের যে ফলাফল দেখতে পাচ্ছি, সেই ফলাফলটা হচ্ছে আমরা যেমন আগামী অর্থ বছরে শুনলাম 11ই জুন যেটা ঘোষণা হবে, সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন এইটা কি বর্তমান সময়ে, এখন যখন আপনারা খেয়াল করলে দেখবেন যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, তারপরে চট্টগ্রাম, যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি করোনা কনসেন্ট্রেটেড এলাকা, সেই সব এলাকায় সবচেয়ে বেশি দূষিত আছে, যেখানে পানি, বাতাস সমস্ত কিছু দূষিত, মানে মানুষের রোগ আক্রান্ত হওয়ার জন্য, অসুস্থ হওয়ার জন্য সমস্ত ব্যবস্থা এই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে আছে। এখন সেই অবস্থায় থাকাকালে সেই ধরনের প্রকল্পগুলি নিয়েই যদি অগ্রসর হয়, সে বাজেট আকার যত বড়ই হোক, তাতে তো জনগণের আরো বিপদ বাড়া সম্ভব। মানে অনেক সময় প্রকল্প বাস্তবায়ন নিয়ে আক্ষেপ শুনি না আমরা যে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না, কিন্তু অনেক প্রকল্প আছে যেটা বাস্তবায়ন হলেই বরঞ্চ বিপদ। কারণ প্রকল্প থাকলে বা পরিসংখ্যান দিয়ে অঙ্কটা দেখলেই হবে না, কি কাজে লাগছে, তার মানে গুণগত দিকটাও দেখতে হবে যে বাজেটে বরাদ্দটা কোন কাজে লাগছে। এবং এই যে দুর্নীতির কথা আমরা বলি, দুর্নীতিগুলো তৈরি হয় কিন্তু বরাদ্দের ধরনের কারণে। বরাদ্দটাই এমন হয় যে সেখান থেকেই দুর্নীতিটা তৈরি। যে বিশ্ব ব্যাংকের যে প্রজেক্টটা আসার ফলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের খরচ, যে ধরনের দুর্নীতি, এটা একটা অপরিহার্য গন্তব্য। এই ধরনের প্রজেক্টের মধ্যে দিয়ে এই দুর্নীতিগুলি তৈরি। ধন্যবাদ স্যার। আমরা একটু ইকবাল হাসান ভাইয়ের কাছে যাব। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে প্রতি বছর বাজেটের আগে পরে আপনারা কালো টাকা সাদা করা নিয়ে অনেক নিউজ বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন হয়ে থাকে, আমাদের দর্শকদের থেকেও কালো টাকা সাদা করার একটি বিষয় কথা আসে। আপনাদের কি মনে হয় বা আপনার কি মনে হয় আসলে এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে অর্থনীতির আদৌ কোনো, বা আমার যে খেটে খাওয়া মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠী বা বিশাল জনগোষ্ঠী, এদের কি আরো কোনো উপকারে আসে কিনা এই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াতে? ইকবাল হাসান ভাইয়ের হচ্ছে যে আমার মনে হয় সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি একই প্রশ্ন নিয়ে আমি একটু আরো তৌফিকুল ইসলাম কাছে যেতে চাচ্ছি। জনাব তৌফিকুল ইসলাম, এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আদৌ আমাদের অর্থনীতির কোনো উপকার হচ্ছে কিনা? না, এটা আপনি দেখবেন যে এটা শুধু আমি বলছি তা না। শোনেন, বাংলাদেশে এখন এটা আমি একটু বড় ভাবে, বাংলাদেশের নীতি পর্যায়ের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে কিছুটা দ্বিমত থাকতে পারে। হ্যাঁ, আমরা আগে ঠাট্টা করতাম, স্যারের কাছে অর্থনীতি পড়েছি, যে একটা রুমের ভিতরে বোধহয় 3 জন অর্থনীতিবিদ ঢুকাই দিলে নাকি 4টা মতামত আসতো। তো বেসিক্যালি কিন্তু কতগুলো বিষয়ে কিন্তু অর্থনীতিবিদদের মধ্যে একদম কমপ্লিট একটা, মানে আমি বলবো যে আপনি দেখেন যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। তার মধ্যে একটার আমি বলেছি যে ডেফিনেটলি এই বছরের বাজেট করার জন্য জীবিকা ইজ সাফিসিয়েন্ট কন্ডিশন। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো যে এই কালো টাকার ব্যাপারে কোনো অর্থনীতিবিদ আপনি পাবেন না, ভেরি রেয়ার যে আপনি পাবেন যে এটাকে সমর্থন করবে। এইটা সবাই আমরা বলছি যে এটা অতীতেও কোনোদিন কাজে হয়নি, এটা কোনো ভালো উদাহরণ না, এবং এইটার ফলে আমাদের
মানে আপনি এটা অর্থনৈতিক ভাবে বলেন, নৈতিক ভাবে বলেন, এটার কোনো সুযোগ নাই। বরং এই অর্থ বছরে যেহেতু একটা বড় সমস্যা হলো, আমি যেটা বলছি যে একটা বড় সমস্যা হলো যে সম্পদের সমস্যা। সম্পদের সমস্যার ক্ষেত্রে আমরা খুবই গুরুত্ব দিয়েছি, সবচাইতে গুরুত্ব দিয়েছি হলো যে আমরা এবার যেন কর ফাঁকি রোধ করতে পারি, অবৈধ অর্থের পাচার যেন বন্ধ করতে পারি। সেই সময়ে আপনি যদি এই ধরনের একটা পদক্ষেপ নেন, এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এটার সুবিধা আপনার বড়ভাবে পাবেন না। এমনিতেও অর্থনীতির আমরা যেটা বলছি অনুভূতিটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। আগামী অর্থ বছরে আমি যদি আপনি মনে করেন যে 2 মাস পরেই সব ঠিক হয়ে যাবে, তাহলে আপনার কল্পনা একরকম। আর যদি মনে করেন লম্বা সময় চলবে, তাহলে আপনার বিনিয়োগও স্লো ডাউন হবে। আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো তখন রাজস্ব, বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষকে সহায়তা দিয়ে এই সময়টাকে টিকিয়ে রাখা। সেই সময় আপনি এইখানে বিনিয়োগের ভিতরে এটা আনতে পারবেন না। বরং আমরা যেটা দেখেছি, এই ধরনের প্রাদুর্ভাবের ফলে মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, বিমান ভাড়া করে পালাচ্ছে, এবং যারা অনেকে পালিয়েছে তাদের এখন সম্পদের হিসাব বিভিন্ন পত্র পত্রিকার ভিতরে আসে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকবার একটু জনাব কৌশিক আজাদ প্রণয়ের কাছে যাব। আপনি বলছিলেন যে আপনারা ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এটি দেখে দিবেন যে সেই লোকটি টাকাটি রিপে করতে পারবে কিনা, সেই ব্যবসায়ীটি, এটি সব ব্যাংকই দেখে দেয়। যদি এটি হয় বাস্তবতা, তাহলে আদৌ কি প্রণোদনার যে টাকা সেটি কি আসলে অর্থনীতিতে ঢুকবে কিনা, বা সেটির উপকার আমার প্রান্তিক জনগোষ্ঠী পাবে কিনা? আমি আসলে সেটি বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম যে আমরা যে কোনো একটা ঋণ যখন দিতে চাই তখন এতটুকু মানে আইসিআরআর বা সিআরজি করে আমরা কাস্টমারের কাছে প্রসিডটুকু করি, কিন্তু বর্তমানে সেই সুযোগটুকুই নেই। আসলে একাধারে প্রশাসন আমাদেরকে বলছে যে খুব দ্রুত ভাবে এই ঋণটুকু যেন কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, বা উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে যখন আমরা দেখবো যে এই ঋণটুকু অনাদায়ী হয়ে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমাদের সেই টাকাটুকু ফেরত দিতে হবে, এবং তারপরে যখন কাস্টমারের কাছ থেকে আমরা সেই টাকাটুকু ফেরত নিতে চাইবো, তখন কি আমরা আসলে কমার্শিয়াল রেট অ্যাপ্লাই করতে পারবো কিনা, আর সেই ইন্টারেস্ট রেটটুকু কত হবে, এরকম কোনো স্পষ্ট গাইডলাইন কিন্তু ব্যাংক এখনো পায়নি আসলে। সুতরাং এখানে আমরা ব্যাংকিং ব্যবস্থাটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে এটা, মানে আমরা ঋণ দিতে প্রস্তুত আছি। এবং আমাদের সম্ভবত একজন একটা শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে আসলে এই ঋণটুকু তারা পরিশোধ করতে পারবে কিনা। এখানে বলে রাখি যে প্রথম 5,000 কোটি টাকা কিন্তু শুধুমাত্র গার্মেন্টস এর বেতন এবং ভাতা দেওয়ার জন্যই ব্যাংকগুলো, মানে সরকারি প্রণোদনা ছিল যে গার্মেন্টস এর কর্মীদের বেতন ভাতা আমরা দেবো। বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখেছি যে সোনালী ব্যাংক তাদেরকে ঋণ সহায়তা দিয়েছিল শুধুমাত্রই তাদের বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এই স্থবির অবস্থায় তারা যেন তাদের জীবিকাটুকুকে চালিয়ে নিতে পারে, সেটার জন্য সরকার প্রচেষ্ট, ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। কিন্তু তারা যখন তাদের অর্থনীতির চাকাটাকে সচল করবে, ঠিক সেই মুহূর্তে তাদের ব্যবসার আউটকামটা কেমন আসবে এবং তাদের ইনস্টলমেন্ট মানে ঋণ পরিশোধের যে ইনস্টলমেন্ট প্রবাহটা কেমন থাকবে, এটি আসলেই খুব বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেয় ব্যাংকগুলোকে। কারণ আমি বলেছি যে ইতোপূর্বে এই করোনা সিচুয়েশনের আগেও মানে বাংলাদেশের বড় বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে, এসএমইর ক্ষেত্রে বিষয়টা কম, বা কিন্তু বৃহৎ শিল্পের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকগুলো ঋণই আসলে নামমাত্র ভাবে বছরের পর বছর রিশিডিউলিং করে, রিস্ট্রাকচারিং করে আসলে নামমাত্র ভাবে টিকিয়ে রাখা হয়েছে। এবং এতে করে কিন্তু ব্যাংকের অভ্যন্তরীণ যে ইকোনমিক কন্ডিশন, এটা অনেক বেশি ভঙ্গুর হয়ে গিয়েছে। এটা আনুমানিক আছেন তৌফিক ভাই, তারা অনেক ভালো বলতে পারবেন। জি ধন্যবাদ। আমরা আরেকবার একটু গালিব ইবনে আনোয়ার আজিমের কাছে যাব। আপনি কানাডা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, প্রতি বছরই আমরা দেখি যে প্রচুর বাংলাদেশি মুদ্রা, প্রচুর মুদ্রা পাচার হয়, অনেকে টাকা নিয়ে কানাডায় বাড়ি গাড়ি করেন, সিঙ্গাপুরে বাড়ি গাড়ি করেন। আপনার মতামত কি, আসলে কোন কাঠামোগত দুর্বলতার কারণে এই সুযোগটি তৈরি হচ্ছে? এবং একদিকে যেমন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ধনী দরিদ্রের বৈষম্যটি অনেক বেশি বেড়ে যাচ্ছে, অন্যদিকে আবার বাংলাদেশ এমন একটি পর্যায়ে পড়ছে যেখানে কোটিপতির বড়লোক হওয়ার হার অনেক বেশি। এই কোন কাঠামোগত দুর্বলতার কারণে এটি হচ্ছে আসলে? প্রথম কাঠামোগত দুর্বলতা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি যদি ঢাকা থেকে $10,000 বেশি নিয়ে আসতে চান, অথবা অনলাইনে একটা ক্রেডিট কার্ডে কোনো একটা সফটওয়্যার কিনতে চান, আপনাকে ব্যাপক পরিমাণে দুর্ভোগ পোহাতে হবে। অর্থাৎ আমাদের রেগুলেশনের হচ্ছে মানে যেটাকে বলে বজ্র আটুনি ফসকা গেরো, এই ধরনের একটা অবস্থা। কিন্তু টাকা পাচারের যে চ্যানেলগুলো আছে, আপনি মতিঝিলে অনেকগুলো অফিস আছে, মানে আমরা কেন্দ্রীয় ব্যাংকে কাজ করার সময় দেখেছি যেগুলো ডেজিগনেটেড এই ধরনের ক্লায়েন্টদেরকে ক্যাটার করে। এবং এভাবেই হচ্ছে আমাদের যারা মূলত গত 10 বছরে যেটা প্রবণতা হচ্ছে যে ঋণ খেলাপিরা তারা টাকা বাইরে নিয়ে যাচ্ছেন, আরেকটি হচ্ছে আমদানি রপ্তানির নাম। এবং এখানে এই যে এই সময় যে আমরা ঋণ প্রবাহ বাড়াচ্ছি এবং প্রণোদনা দিয়ে সস্তায় ঋণ দিচ্ছি, আপনি দেখবেন যে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে খুললেই
কৌশিক আজাদ, প্রণয় ভাইরা হয়তো দেখবেন যে অনেক কাস্টমার যারা বড় ম্যানুফ্যাকচারার, তারা ক্যাপিটাল ইকুইপমেন্ট ইনভেস্টমেন্টের জন্য এলসি খোলা নিয়ে এগিয়ে আসছে। হ্যাঁ, এই দুর্যোগের সময় তারা ব্যবসা বাড়াচ্ছে, নতুন নতুন যন্ত্রপাতি আমদানি করার জন্য এলসি খুলতে ব্যাংকে আসছে এবং সস্তায় ঋণ নেওয়ার সুযোগটা নেবে। হ্যাঁ, কিন্তু আমাদের আসলে টাকাটা বাইরে যাওয়ার একটা বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই এলসি গুলো, যেখানে ইনস্ট্রুমেন্টের নামে খোলা হয় কিন্তু ইনস্ট্রুমেন্ট আসলে আসে না, টাকাটা বাইরে চলে যায়। আর দ্বিতীয় এখানে একটা মানে গুরুত্বপূর্ণ উপলব্ধির ব্যাপার আছে, সেটি আমি এখানে আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আমাদের যে বিজনেস কনফিডেন্স ইন্ডেক্স হয়, অথবা পৃথিবীর বড় বড় রেটিং ফার্ম গুলো অথবা কনসাল্টিং ফার্ম গুলো যখন তাদের বড় ক্লায়েন্টদেরকে বিনিয়োগের জন্য সম্ভাব্য গন্তব্য কোন কোন দেশ ভালো হতে পারে সেগুলোর একটা অ্যাসেসমেন্ট করে দেয়, তখন তারা একটা জিনিস বিবেচনা নেয়, সেটা হচ্ছে যে সেই দেশের উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ব্যবসায়ীরা তাদের টাকা কি তাদের দেশে বিনিয়োগ করছে নাকি টাকা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাচ্ছে অথবা অন্য কোথাও পাচার করছে কিনা। এবং সেই ইন্ডেক্স গুলোতে গত 5-6 বছর যাবৎ বাংলাদেশ বৈশ্বিক অবস্থানে বেশ নিজেদের নাম উজ্জ্বল করেছে নেতিবাচক ভাবে। এটা আমাদের একটা প্রমাণ করে যে আমাদের ধনীরা আমাদের অর্থনীতির উপর আস্থা রাখেন না, তারা এখান থেকে টাকা কামাচ্ছেন কিন্তু তারা দ্রুত টাকাটা এখান থেকে সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ তারা এখানে সুশাসন এবং তাদের ব্যবসায়ের স্থায়িত্ব এই দুটোর উপরে তারা আস্থা রাখতে পারছে না। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যেটি আস্থা রাখতে পারিনি, কারণ আমি কানাডায় সম্প্রতি অভিবাসী হয়েছি। কারণ হলো আমি আগামী 10 বছর ধরে আমার পেশাগত জীবন এবং বাংলাদেশের অর্থনীতির উপরে খুব একটা আস্থাবান নই, এবং এই আস্থার ইন্ডিকেটরটা আমাদের বিদেশি বিনিয়োগকারীদের কাছেও পৌঁছায় এই মেসেজটা। এবং সেখানে আমরা যে বলছি যে আমরা প্রতিযোগিতা করব ভিয়েতনামের সাথে অথবা ভারতের সাথে, তারা বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এই আস্থার ইন্ডিকেটরটা বিবেচনায় নেয় যে বাংলাদেশি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা এই পর্যায়ে আমাদের সাথে এই প্রজন্মের আরেকজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন, আমরা তার মতামত বা প্রশ্ন নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা পরবর্তীতে অতিথিদের কাছে আরেকটু সংক্ষেপে শুনবো। আমাদের সাথে যোগ দিয়েছেন শফি মোহাম্মদ সাগর, সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। জি ধন্যবাদ। আমি শফি মাহমুদ সাগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞানে পড়ছি। আমার প্রশ্নটি ছিল যে বর্তমানে এই করোনা পরিস্থিতিতে আমাদের মতো উন্নয়নশীল আরো অনেকগুলো দেশ, যেমন হচ্ছে ভিয়েতনাম, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সকল দেশগুলো ইতিমধ্যে হচ্ছে করোনাকে অনেকটা বলা যায় জয় করে ফেলেছে। এবং এদের সঙ্গে আমাদের এক ধরনের প্রতিযোগিতা রয়েছে, সেটি হচ্ছে যে আমরাও গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করি, তারাও হচ্ছে যে এই জায়গাগুলোতে নিয়ে অনেক বেশি কাজ করে। তো করোনা পরবর্তী পৃথিবীতে যেহেতু তারা আগে থেকে একটু এগিয়ে আছে আমাদের চেয়ে, এবং আমাদের যেহেতু গার্মেন্টস সেক্টরটি হচ্ছে এই মুহূর্তে অনেক বেশি ভালনারেবল একটি পর্যায়ে রয়েছে, তো বাজেটে আসলে এই গার্মেন্টস সেক্টর বা এই ধরনের শিল্পে কি ধরনের প্রভাব রাখতে পারে, বা কি ধরনের হচ্ছে গার্মেন্টস সেক্টরে কি ধরনের অনুদান দেওয়া, এবং এই ধরনের অনুদান প্রক্রিয়াটা আসলে কি ধরনের হতে পারে তাদের সঙ্গে আমরা টিকে থাকতে পারবো, এটি ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা জনাব তৌফিকুল ইসলাম এর কাছে যাব। আপনার কাছে এই শিক্ষার্থীর যে প্রশ্ন, সেই প্রশ্নটি সহ আমরা ঠিক শেষ একটি বাক্য শুনতে চাবো। যদি আপনার সুযোগ থাকে যে কোন পলিসিটি বা কোন বাক্যটি দিয়ে আপনি শেষ করবেন, যেটি আমাদের আসলে যে এখন বিদ্যমান পরিস্থিতি বা সংকটকালীন পরিস্থিতি সেটি থেকে উত্তরণের জন্য বড় মন্ত্র হতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা খুবই অদ্ভুত। সেটা হলো যে প্রথম প্রশ্নটার গার্মেন্টস এর ক্ষেত্রে শুধু না, এটা আমি মনে করি সার্বিকভাবে আমাদের রপ্তানির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। সারা বিশ্ব পরিস্থিতির অবস্থা খুবই খারাপ আছে, ফলে চাহিদা এখনো কম থাকবে, ওখানে প্রতিযোগিতা আরো বেশি থাকবে। একটা বড় বিষয় আমরা যেটা দেখছি সেটা হলো যে এখানে যারা সাস্টেনেবলি এই ধরনের প্রাদুর্ভাব থেকে বের হয়ে আসতে পারবে তাড়াতাড়ি, যারা এইটার জন্য যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থা নিতে পারবে, তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, এই ধারণাটাই মোটামুটি সবাই করছেন। এখন আমাদের জন্য এই কারণে আমরা বলছি যে এটাই আমরা শুধু প্রণোদনা দিয়ে এইটাকে বের হওয়ার চাইতে আগে যদি আমরা আমাদের এই ধরনের যে ভাইরাস যেভাবে ছড়িয়েছে এটা থেকে যদি আমরা মোটামুটি এটাকে নিয়ন্ত্রণের ভিতরে থেকে বের হতে না পারি, তাহলে আমরা আসলে টেকসই ভাবে বৈদেশিক বাণিজ্যের মানে খুব একটা বিস্তার ঘটাতে পারবো, এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো, এইটা নিয়ে আমার সন্দেহ আছে। এইটা আমার হলো প্রথম কথা। সুতরাং এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই প্রণোদনা এ হচ্ছে কি হচ্ছে না এটা আমি জানি না, আসলে এটা কোন টেকসই ব্যবস্থা না। এটা একটা হতো যেটা আপনি কিছুদিনের জন্য দিয়েছেন, কিন্তু আমরা তো সাথে তো কমপ্লিমেন্টারি আমাদের যে পলিসিগুলো সেগুলো রাখতে হবে।
তো সেইটার আলোচনা অনেক বিশদভাবে হয়েছে। একটা কথা বলা যদি বলেন যে পরিবর্তনের জন্য কি করা উচিত, সেটা হলো যে নিঃসন্দেহে আমাদের দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা কোনো বাজেট তৈরি করতে হলে আমার মনে হয় যে একজন অর্থনীতিবিদের কথা, যদি এটা আমাদের চাহিদা নিরূপণ করতে হবে এবং প্রাধিকার অনুযায়ী বরাদ্দ দিতে হবে সম্পদ বিবেচনা করে। অর্থনীতিবিদ হিসেবে আমি শুধু অর্থনীতিবিদ না, আমি জেনারেল একজন সাধারণ সিটিজেন হিসেবে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের নীতি নির্ধারণে দয়া করে আপনারা যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, বিশেষজ্ঞ আছেন, সেটা হেলথ এক্সপার্ট হোক, অর্থনীতি বিশেষজ্ঞ হোক, তাদের মতামতকে বিবেচনায় নিয়ে অর্থনৈতিক নীতি দিন। কোন গোষ্ঠীর চাপে কার কি ক্ষতি হলো সেই চাপ ধরে যদি আপনারা অর্থনৈতিক নীতি নির্ধারণ হয়, তাহলে নিঃসন্দেহে আমরা এই ব্যবস্থা থেকে বের হতে পারবো না, এটা এখন রাজনৈতিক অর্থনীতিতে আটকে যাবে। জি ধন্যবাদ। আমরা একবারে শেষ পর্যায়ে এসেছি, সর্বশেষ আমি আরেকবার আনু মোহাম্মদ স্যারের কাছে যাব। স্যার, আপনার কাছে আমার সর্বশেষ জানার ইচ্ছে যে সংকটে এখন আসলে পৃথিবীর সব দেশের অর্থনীতি আসলে এখন একটি সংকটকালীন পরিস্থিতি অতিক্রম করছে। আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ আছে তাদের মধ্যে কোন দেশগুলো আসলে, কারণ এই করোনা পরিস্থিতি পৃথিবীতে আজীবন থাকবে না, আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ আছে তাদের মধ্যে কোন দেশগুলো এই সংকট আগে কাটিয়ে উঠবে, কি ধরনের পলিসি নেওয়ার দেশগুলো এই সংকটটা আগে কাটিয়ে উঠবে, এই বক্তব্যটি আপনার সর্বশেষ শুনতে চাচ্ছি। স্যার, আপনার অডিওটি একবার অন করে নিন, আপনার কথা শোনা যাচ্ছে না। জি জি স্যার, শোনা যাচ্ছে। কাদের দুর্ভোগ বেশি হচ্ছে এটা নির্ভর করে করোনা পূর্বকালে তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। সুতরাং যে সমস্ত দেশে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তিনটা শর্ত যারা পূরণ করেছে, একটা হচ্ছে সরকারের যথাযথ ভূমিকা, তার কাণ্ড জ্ঞান সম্পন্ন এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন ভূমিকা, যেটা যে সমস্ত দেশে দেখা গেছে সেই সমস্ত দেশে সংকট মোকাবেলা সহজ হয়েছে। 2 নম্বর হচ্ছে সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা যাদের শক্তিশালী আছে। আর 3 নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যেখানে শক্তিশালী। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা মানে ওই যে যুদ্ধদের জন্য বা দুস্থদের জন্য কিছু টাকা পয়সা দেওয়া সেটা না। সামাজিক নিরাপত্তা হচ্ছে প্রত্যেক নাগরিকের জন্য ন্যূনতম তার একটা ব্যবস্থা নিশ্চিত রাখা। এই 3টা শর্ত যে সমস্ত জায়গায় করা হয়েছে তারা করোনার সংকট কেউ মোকাবেলা করতে পারছে ভালো, এবং করোনা পরবর্তীকালেও তাদের বাংলাদেশের মতো যে ধরনের সমস্যা বাংলাদেশে করতে যাচ্ছে এবং করেছে বাংলাদেশের জনগণ, সরকার হয়তো পারে নাই, সরকার হয়তো এটাকে সুবিধা হিসেবে নিচ্ছে যে করোনা এই সংকটকে মানুষের সামনে উপস্থিত করা যে আমাদের কোনো দুর্বলতা নাই, করোনার জন্য এটা হয়েছে, আমরা আগে খুব ভালো করছিলাম, এখন করোনা আমাদের বিপদে ফেলেছে, এইভাবে জিনিসটাকে সেল করার চেষ্টা করবে। কিন্তু নাগরিকদের বা জনগণের যে বড় ধরনের ভোগান্তি সেটা সামনে আরো প্রবল আকার ধারণ করবে। এবং বাংলাদেশের বাইরে আমরা যদি কিছু দেশের উদাহরণ দেখি, তার মধ্যে কাছাকাছি দেশের মধ্যে শ্রীলঙ্কা হচ্ছে একটা দেশ, যে দেশ সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে করোনা এবং অন্যান্য ক্ষেত্রে তাদের ভালো অবস্থা। আর পাশাপাশি আমরা তাইওয়ানের কথা যদি ধরি, কিংবা আমরা যদি ভিয়েতনামের কথা চিন্তা করি, আরো দূরে গেলে আমরা যদি কিউবার কথা ভাবি, তাহলে এই সমস্ত দেশগুলো তাদের করোনা কালে তাদের অনেক নির্ভর অবস্থা ছিল। এখন সেই সমস্ত দেশে এই নির্ভর অবস্থার যে সমস্ত ভিত্তির কারণে সেটা দিকে যদি আমরা মনোযোগ দিই, তাহলে বাংলাদেশের এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে যে সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা যদি নিশ্চিত করতে হয়, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যদি নিশ্চিত করতে হয়, এবং যথাযথভাবে রেসপন্সিভ সরকার যদি ঠিক করতে হয়, তাহলে কিছু ব্যবসায়ী গোষ্ঠী দেশি বিদেশি তাদেরকে তারা পরিচালিত হলে বা তাদের স্বার্থ রক্ষায় যদি প্রধান বিবেচ্য বিষয় হয় সরকারের, তাহলে তো আমরা এই সংকট থেকে বেরোতে পারবো না। তাতে সরকারের সাথে যুক্ত যারা তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু নাগরিকদের, 16 কোটি মানুষের জন্য আরো বড় ধরনের বিপদ আমাদের অপেক্ষা করবে। করোনার চাইতে অনেক বড় বিপদের মধ্যে আমাদের। জি ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের বেশ কিছু দর্শক আমাদের লাইভ সেকশনে কমেন্টে অনেক ধরনের প্রশ্ন দিয়েছেন। আমরা একটি প্রশ্ন একটু নিতে চাচ্ছি যে এত বড় প্রণোদনা প্যাকেজ যেটি দেওয়া হয়েছে সেটির আসলে একজন প্রশ্ন করেছেন, সেটি আসলে আমাদের শ্রমিকদের যে চাকরি হারানোর ঝুঁকি বা চাকরিজীবীদের যে চাকরি হারানোর ঝুঁকি, অর্থাৎ বেকার হওয়ার যে হার, সেটি কোনোভাবে রোধ করবে কিনা আপনারা কি মনে করেন? স্যার যদি শেষে আরেকবার বলতেন। আসলে প্রণোদনা যেটা দেওয়া হচ্ছে, যেমন গার্মেন্টস এ একটা বড় প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনা মানে কি? ভর্তুকি সুদে ঋণ দেওয়া হচ্ছে। সেই গার্মেন্টস এর দেখা যাচ্ছে যখন থেকে ঋণ দেওয়া হচ্ছে, তখন সেই সময় তাদের ঋণ দেওয়া কেন দরকার হলো? মজুরি দেওয়ার জন্য। সেই প্রশ্নটা কিন্তু এখন আমরা উত্তর পাই।
কারণ যখন মজুর প্রণোদনা মানে তাদেরকে ঋণ দেওয়া হয়েছে, মার্চ মাসে যখন ঘোষণা করা হয়েছে, তখনই অনেকের বকেয়া ছিল। কয়েক মাসের বকেয়ার জন্য তারা মাঠে আসছে, রাস্তায় আসছে করোনার মধ্যে। কি কারণে? তারা তো কাজ করেছে আগে, সেটার টাকা তো গার্মেন্টসে থাকার কথা। এবং একটা খাত, কোনো খাত যদি একটা শক্তিশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়, তাহলে তো তার লাভ ক্ষতি বিভিন্ন সময় হবে। তো এক সময় যদি ক্ষতির সম্ভাবনা দেখা যায়, অর্ডার বাতিল হয়, সাথে সাথে সমস্ত শ্রমিকদের ছাঁটাই কিংবা তাদের মজুরি না দেওয়ার অবস্থায় যদি পরে কোনো খাত, তাহলে সেটাকে তো কোনো সাস্টেনেবল খাত বলা যায়। তাকে যদি সারাক্ষণ ভর্তুকি দিতে হয়, সারাক্ষণ যদি তাকে অর্থ যোগান দিতে হয়, এবং এই অর্থ যোগানটা যে শ্রমিকদের কাছে যাবে না, এটাও যেহেতু জানা বিষয়, এইরকম একটা খাত কি করে সাস্টেনেবল হবে যে খাতকে সারাক্ষণই ভর্তুকি দিয়ে চালাতে হয়, সমর্থন দিয়ে চালাতে হয়? জি, যে আমরা একবার সর্বশেষ গালিব ইবনে আনোয়ারুল আজিমের কাছে জানতে চাইবো, আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশকে এক লাইনে কোনো প্রেসক্রিপশন দিতে বলা হয় আপনাকে, আপনি কি প্রেসক্রিপশন দিবেন? আমি বলবো যে আসছে দিন বেশ সংকটপূর্ণ, খুব দ্রুত এই সংকট কেটে যাবে এটা আশা করা ঠিক নয়। আমরা আমাদের ভেতরে কত দ্রুত সামাল দিতে পারছি সেটা একটা পরিপ্রেক্ষিত। আর আরেকটা হচ্ছে যে এটা বৈশ্বিক মন্দা, এবং এই মন্দাটা আর্থিক বাজার থেকে উদ্ভূত না, এটা গ্লোবাল সাপ্লাই চেইনের ডিসরাপশন থেকে উদ্ভূত। সুতরাং আমরা ভেতরে ঋণ দিচ্ছি অথবা আমাদের গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াচ্ছি, তাতে এই যে বিশ্ববাজারে আমাদের রপ্তানিমুখী পণ্যের চাহিদা খুব দ্রুত বেড়ে যাবে এবং আমরা আগের ইকুইলিব্রিয়ামে ফিরে যেতে পারবো এমন কোনো আশাবাদের কারণ নেই। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে সামনে বেকারত্ব, দারিদ্র্য ইত্যাদি পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশল নিয়ে এগোতে হবে, এবং এই সংকটকাল আগামী হয়তো খুব ন্যূনতম হলেও 3 থেকে 4 বছর স্থায়ী হবে। জি, ধন্যবাদ। জনাব কৌশিক আজাদ প্রণয়, বাংলাদেশের জন্য 2-1 লাইনে কোনো প্রেসক্রিপশন থাকলে এই মুহূর্তে। বাংলাদেশের জন্য না, আসলে সরকার আসলে অসহায়, পৃথিবীটাই অসহায়। তো উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু কথা হচ্ছে ব্যবস্থাপনাটা। কারণ এই যে আনু মোহাম্মদ স্যার যে কথাটা বললেন যে গার্মেন্টসের কেন ভর্তুকি দিয়ে তাদের বেতন দিতে হচ্ছে, আমি লাস্টে কথাটা বলে যাই যে করোনা পরিস্থিতির আগেও কিন্তু আমরা ব্যাংকাররা বিভিন্ন সময় দেখেছি যে একটা গার্মেন্টসের বেতন দিতে হচ্ছে ফোর্স লোন ক্রিয়েট করে, বা একটা ইডিএফ মানে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড তো বাংলাদেশ ব্যাংকের অনেক আগেরই প্রণোদনা, সেই ধরনের ইয়েগুলোকেও এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বাংলাদেশ ব্যাংকে আমাদের পরিশোধ করতে হচ্ছে কাস্টমারদের ফোর্স লোন ক্রিয়েট করার মাধ্যমে। অর্থাৎ তাদের সদিচ্ছার অভাব বা তাদের এই যে অভ্যন্তরীণ যে দুর্নীতিটুকু, আসলে ব্যবস্থাপনাটুকু যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আসলে এডিবি, ওই যে আমাদের কথা বলা হয়েছে যে আমরা বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা যেটা থাকে সেটার প্রায় 50% আসলে বাস্তবায়ন করতে পারি না, সেই বিষয়গুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং যদি মানে এই সীমিত সম্পদের মধ্যে, আমি শেষ করি জাস্ট, সীমিত সম্পদের মধ্যে থেকে যদি আমরা স্বচ্ছভাবে চেষ্টা করে যাই, তাহলে এই দুর্যোগ আসলে মোকাবেলা করা সম্ভব হবে। ধন্যবাদ। জনাব তৌফিকুল ইসলাম খান, যদি 2-1 লাইনে প্রেসক্রিপশন দিতে বলা হয় বর্তমান পরিস্থিতির জন্য। না, বর্তমান পরিস্থিতিতে আমি যেটা বললাম যে আমাদের মানে একটা নীতি ভেতরে একটা সমন্বয়হীনতা আছে এবং এটা ফ্লিপফ্লপ আছে, এখান থেকে তো বের হয়ে আসতে হবে। এটা একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। এবং বাজেটের বিষয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এই বিষয়ে চেষ্টা বলি যে যাই বরাদ্দ হোক, এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি এবং যদি এটাকে যেই ধরনের নীতি হলো, এটা অত্যন্ত মন খারাপের যে এই ধরনের একটা প্রাদুর্ভাবের সময় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো বিদেশি সাহায্যপুষ্ট একটি প্রকল্পের, যেখানে এই ধরনের ডিউ ডিলিজেন্স অনেক স্ট্রং হওয়ার কথা। এটা অত্যন্ত দুঃখজনক। জি, ধন্যবাদ। সর্বশেষ জনাব আনু মোহাম্মদ স্যার, যদি আপনার প্রেসক্রিপশন থাকে কোনো এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য। হ্যাঁ, আমি যেটা প্রথমে বলেছি সেটাই আবার বলছি। এখন সরকার যে শুনবে না সেটাও আমি ধারণা করি, কিন্তু তারপরেও এটাই হচ্ছে সমাধানের জায়গা। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থার মধ্যে এখন আছে এবং সামনে আরো যে ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে, এখানে আমরা সবাই যে ভয়াবহ অবস্থার মধ্যে আছে তা, এটার মধ্যে ধনী বৃদ্ধির হার বাংলাদেশের সবচেয়ে বেশি, এবং এমন অনেক প্রকল্প আছে যেগুলোর কারণে বাংলাদেশ দূষিত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু লোকের হাতে টাকা পয়সা চলছে যারা বিদেশে তাদের ভবিষ্যৎ দেখে। সেরকম একটা অবস্থায় যেসব প্রকল্প বাংলাদেশের মানুষকে বিপন্ন করবে, তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে, সেটা রামপাল, রূপপুর সহ এই সমস্ত প্রকল্প বাদ না দেওয়া হলে বাংলাদেশের উত্থান বাদ দিয়ে সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং খাদ্য নিরাপত্তা, এই দুটোকে নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের এই সংকট থেকে বের হওয়ার একমাত্র। জি, ধন্যবাদ আনু মোহাম্মদ স্যার, জনাব তৌফিকুল ইসলাম খান, কৌশিক আজাদ প্রণয়, গালিব ইবনে আনোয়ারুল আজিম এবং আমাদের সাথে যুক্ত ছিলেন ইকবাল হাসান। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের আজকের এই বাজেট ভাবনা আলোচনায়
অনেকগুলো মতামত তুলে এসে অনেক ধরনের সমালোচনা এসে সবগুলো সমালোচনায় আসলে সংশোধনের স্বার্থে, সবগুলো সমালোচনায় আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এবং বর্তমান সংকটকালীন পরিস্থিতি মোকাবেলার স্বার্থে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচকদের, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনকে, এবং এই সংগঠনটির আগামীর যে অডিও সংলাপের পরের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নূরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো, থ্যাংক ইউ স্যার। আচ্ছা রফিক, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সবাইকে সুস্থ থাকতে হবে, সক্রিয়